বিকেলের মধ্যভাগ শেষে সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি। তবুও যেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ভ্যাপসা গরমে অতিষ্ঠ করে তুলেছে ধরণী। নেই কোনো হিমশীতল বাতাস। থেমে থেমে ধুলোবালি নিজ চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে করে তুলেছে আরও অসহনীয়। এই রকম পরিবেশে কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আয়মান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা। কারণ গাড়িটা আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজের গাড়ি নিজেই চালায়। আয়মানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আয়মান সামনের সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিটে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসি যুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না। নয়তো বুঝতে পারত খেটে খাওয়া মানুষদের কত কষ্ট। বুঝতে পারত তাদের শরীরে আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আয়মান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসলো। দরজায় কলিং বেল চাপ দিতেই কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিতকাল। পরমুহূর্তেই ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল। ক্ষীণ স্বরে ডেকে ওঠে, মা! উদ্ধৃতি চিহ্ন। মোমের মা আতিফা বানু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। মোম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়েকে বুক থেকে তুলে পরম আদরে কপালে চুমু এঁকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বললেন, কেমন আছিস মা? উদ্ধৃতি চিহ্ন। মোম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়ত মা। উদ্ধৃতি চিহ্ন। ভালো আছি রে, আর কাঁদিস না, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়েই বলে ফেলবি? তোর শ্বশুর বাড়ির মানুষ দুজন তো বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মোমের হুঁশ ফিরল। কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় মেরে জানায়, একদম ভুলে গিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। আয়মান ময়ূরীর দিকে তাকিয়ে আতিফা কে উদ্দেশ্য করে বলল, উনি আয়মান ভাইয়া, সম্পর্কে আমার দেবর হয়। আর ময়ূরী আপুকে তো চেনই। উদ্ধৃতি চিহ্ন। আয়মান, ময়ূরী, আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করল। শপিংয়ের জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিংগুলো ড্রয়িং রুমে নিয়ে রাখল। ড্রয়িং রুমে এসে মোম দেখতে পেল ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মোম এক দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা হতে উঠে মেয়েকে বুকে আগলে নিলেন। স্মিথ হেসে বললেন, আমি এসেছি বলে কি তুই খুশি হসনি? উদ্ধৃতি চিহ্ন। মোম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলে, এসব তুমি কি বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? উদ্ধৃতি চিহ্ন। খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিথ হেসে বললেন, তাহলে কাঁদছিস কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এ কান্না খুশির বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমাকে ভুলেই গিয়েছ। উদ্ধৃতি চিহ্ন। ভুলিনি রে মা, জামাইয়ের থেকে সবসময়ই তোর খবর নিতাম। উদ্ধৃতি চিহ্ন। মুনিয়া চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মোমকে জড়িয়ে ধরল। মোমো বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আয়মান, ময়ূরী খলিলের সাথেও ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে গেল। মোম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোমরা এখানে কখন এসেছ? তোমরা আসবে আমাকে বলনি কেন? উদ্ধৃতি চিহ্ন। খলিল জবাব দিলেন, তোরা আসার কিছুক্ষণ আগেই এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বায়না করছিলি বাড়ি যাওয়ার জন্য, সেজন্য আগুন বাবাজি আমাদের ফোন করে বলে এখানে এসে তোর সাথে দেখা করে যেতে। আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাই চলে আসলাম তোকে দেখতে। আমরাও তো তোকে অনেক দিন ধরে দেখি না, আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য। তোকে সারপ্রাইজ দিব বলে জানানো হয়নি। জামাই তোকে জানাতে নিষেধ করেছিল। উদ্ধৃতি চিহ্ন।
মোম গাল ফুলিয়ে বলল, তবুও একবার জানালে কি হতো? উদ্ধৃতি চিহ্ন। রাশেদ মোমের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো না বলেই দেয়, তাই না? উদ্ধৃতি চিহ্ন। মোম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করল, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হল। মোম আমতা আমতা করে আতিফা কে জিজ্ঞেস করল, মা উনি কোথায় জানো কি? উদ্ধৃতি চিহ্ন। কে? আগুনের কথা বলছিস? উদ্ধৃতি চিহ্ন। মোম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে। তার নাকি একটা কাজ আছে। উদ্ধৃতি চিহ্ন। ওহ, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। মোম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চলল বোনের সাথে। মোম ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুনিয়া বাচ্চাসুলভ ডাগর ডাগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধপ করে তুলতুলে নরম বিছানায় বসে পড়ল। বসতেই বিছানা কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরন্ত উঠে দাঁড়ায়। মোম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ড্যাব করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, কি রে, কি দেখছিস? উদ্ধৃতি চিহ্ন। আপু, তোমাদের খাটে বসলে সেটা হালকাভাবে নিচের দিকে চলে যায় কেন? উদ্ধৃতি চিহ্ন। বোনের বোকা বোকা কাথায় মোম ফিক করে হেসে ফেলল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হল। সহসা বোনকে জড়িয়ে ধরল। মোম হেসে মুনিয়ার গাল টিপে দিল। বোনের হাত টেনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। অধর কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানো জাজিমটা একটু বেশিই নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেজন্য কোনো ভারী ব্যক্তি বা বস্তু খাটের উপর পড়লে সেটা কিঞ্চিত নিচের দিকে চলে যায়। উদ্ধৃতি চিহ্ন। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দেয়, কত সুন্দর। আর আমাদের বাড়ির বিছানা এত নরম না, শুলে কেমন শরীর ব্যথা করে। উদ্ধৃতি চিহ্ন। মুনিয়া রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোন কে কাছে পেয়ে মোমো মনোযোগ সহকারে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের সাথে আয়মান, ময়ূরীও এসে যোগ দিল। মোম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত করে রেখেছে আয়মান। ওর এক একটা মজার মজার কথায় মুনিয়া খিলখিল করে হাসছে। ইতোমধ্যে আয়মানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত ৮টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনও বাসায় ফিরেনি। মোমের চিন্তা হতে লাগল। চঞ্চল পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বেয়ান মিলে কথা বলেছেন আর রান্না করছেন। মোম গিয়ে তাদের পাশে দাঁড়ায়। মোমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? উদ্ধৃতি চিহ্ন। মোম ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞাসা করবে কি করবে না সেটাই ভাবছে। মোমের আর জিজ্ঞেস করার প্রয়োজন হল না। তক্ষুনি ওর সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজাল। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, দেখো হয়তো আগুন এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। উদ্ধৃতি চিহ্ন। মিনার বলতে দেরি হলেও আগুন এসেছে শুনে মোমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করল না। মেয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আতিফা। মোমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মোম যে আগুনের কথা জানতেই রান্নাঘরে এসেছিল, সেটা ওর ছুটে চলা দেখেই তিনি বুঝতে পেরেছেন। তার মানে মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখেই আছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। মোম দরজা খুলে দিতেই আগুনের ক্লান্ত মুখশ্রীতে নজর আটকায়। হাতে রয়েছে বর্ষার একটা ব্যাগ। ব্যাগের ভেতর কি আছে মোম জানে না। মোম ঠোঁট মেলে কিছু বলতে উদ্যত হতেই আগুন ওকে পাশ কাটিয়ে চলে যায়। মোমের মনটা খারাপ হয়ে গেল। পরমুহূর্তেই ভাবল, হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মোম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মা কে বলে ফ্রেশ হতে চলে গেল। মোম আগুনের টি-শার্ট, ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল, ওকে ওর শাশুড়ি ডাকছেন। অগত্যা মোম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে রাশেদ, খলিল, আয়মান বসে বসে টিভি দেখছে।
টিভিতে তখন নিউজ চলছে, যদিও আয়মানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আনিকা কে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আয়মানের পাশে বসল। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বললেন, সামনে তো মোমের এসএসসি পরীক্ষা, তাকে কি পরীক্ষা দেওয়াবে না? সেসব নিয়ে কি এখনো কিছু ভাবনি? উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুঁচকে তাকায় বাবার দিকে, শান্ত গলায় বলল, মোমের একাডেমির বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে গিয়েই দিবে। উদ্ধৃতি চিহ্ন। ভালো। উদ্ধৃতি চিহ্ন। এরপর আর রাশেদের সাথে আগুনের কোনো কথা হল না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ, খলিল তারাই বলছেন। ঘড়ির কাঁটা গিয়ে সময় রাত 10টায় ঠেকেছে। সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মোম ঘুমাচ্ছে, আর বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমালে চলবে না। মোম ঘুমিয়ে পড়তেই আগুন উঠে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেয়ালে কিছু বেলুন ফুলিয়ে টাঙানো হয়েছে। আয়মান আরেকটা বেলুন ফুলানোর সময় ঠাস করে বেলুনটা ফুটে গেল। ময়ূরী মৃদু ধমকে বলল, আস্তে, শব্দ করিস না। উদ্ধৃতি চিহ্ন। আয়মান মেকি হাসি উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো। সেখানে বড় রকমের সুন্দর একটি বার্থডে কেক রাখা। কেকের উপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টা। সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছাল। এখনও 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মোমকে ডেকে তুলল। মোম ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। আগুন তাড়া দিয়ে বলল, মোম, দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আগুনের উত্তেজিত বলা কথায় মোম তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টার মশাই? উদ্ধৃতি চিহ্ন। গেলেই দেখতে পাবে, এখন আমার সাথে চলো। উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মোম চোখে কিছু দেখতে পারছে না। চারপাশ অন্ধকার। এর কারণ, আগুনের বলিষ্ঠ একটি হাত মোমের চোখ ঢেকে আছে। আগুন টেবিলের সামনে মোমকে দাঁড় করিয়ে আস্তে করে মোমের চোখ থেকে হাতটা সরিয়ে নিল। তক্ষুনি পরিচিত কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। উদ্ধৃতি চিহ্ন। বাকি সবাই মৃদু আওয়াজে মোমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আয়মান, ময়ূরী, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছে। মোম তোরাক করে চোখ খুলে। চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের মুখ, সাথে একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মোম তো ভুলেই গিয়েছিল আজকে তার জন্মদিন। এবার কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসলো আগুনের থেমে থেমে বাক্য, শুভ জন্মদিন মোম। উদ্ধৃতি চিহ্ন। খুশিতে মোম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। স্মিথ হেসে বললেন, জন্মদিনে কেউ কান্না করে? বোকা মেয়ে, একদম কান্না করবি না। আজ 16তম বয়সে পা রাখলি। দোয়া করি এভাবেই সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। উদ্ধৃতি চিহ্ন। আতিফা মেয়েকে আদর করে দিলেন। একে একে সবাই মোমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেরেছে ছোট ছোট গিফট মোমের হাতে তুলে দিল। শুধু আগুন মোমকে কিছু দেয়নি। রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার আগুন, আজকে তোমার বউয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিয়েছে আর তুমি কিছু দিলে না কেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, দেওয়ার প্রয়োজন মনে করছি না, তাই দেইনি। উদ্ধৃতি চিহ্ন। রাশেদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু করা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মোমের বাবা মায়ের সামনে কিছু বলা সঠিক মনে করলেন না তিনি। সেজন্য আগুনের গা ছাড়া ভাবে বলা কথাটা হজম করে নিলেন। আয়মান কপট রাগ দেখিয়ে বলল, ভাই আবার আলাদা করে কি গিফট দিবে? কিছু দেওয়া লাগবে না, ভাই নিজেই তো আস্ত একটা গিফট। উদ্ধৃতি চিহ্ন। পরপর মোমের দিকে চেয়ে বলল, ভাবি দ্রুত কেকটা কাটো, ঘুম পাচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন। মোম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষই ওর আপন, কাকে রেখে কাকে আগে খাওয়াবে? মোম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারল তার কোমলমতির মনের কথা? হয়তো, তাই তো মোমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কেক হাতে দাঁড়িয়ে আছো কেন?
যাও তোমার বাবা মা কে কেক খাওয়াও। উদ্ধৃতি চিহ্ন। আগুনের সম্মতি পেয়ে মোম প্রথমে খলিল কে কেক খাওয়ালো, তারপর মাকে। ঘুরে আগুনের দিকে কেকের টুকরো ধরল। আগুন কেক খেল না। মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোম কে খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে সবাইকে কেক খাওয়ালো, নিজেও বাকিদের হাতে কেক খেল। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেল। কত মজার কেক! গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশিই মজা। কেক কাটা শেষ হতেই আয়মান, ময়ূরী কে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসল বাড়িতে ফিরে যায়নি। ঠিক করা হলো, আয়মানের রুমে রাশেদ, খলিল আর আয়মান থাকবে, এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমালে কি আর হবে? ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করছেন মিনা। বালিশ কম বলে সোফায় থাকা ছোট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশেই মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করবেন। ময়ূরী মোমকে ডেকে বলে, ভাবি আমার সাথে একটু আসো। উদ্ধৃতি চিহ্ন। জি আসছি। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা স্বরে গোমরা মুখে বলল, আপনি তখন কেক কেন খাননি? নাকি আমার হাতে খেতে চাচ্ছিলেন না? উদ্ধৃতি চিহ্ন। আগুন ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে রাখে। দুহাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসহিসিয়ে বলে, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও, আমি আমার কেক খেয়ে নিব। গভীর রাত্রি। জনপ্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ধীর কদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতেই ভ্রু কুঁচকে ফেলল। পুরো রুম অন্ধকার। রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা। বাইরে থেকে রাস্তায় জ্বলন্ত সোডিয়ামের সূক্ষ্ম আলো রুমে প্রবেশ করছে। তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। আগুন হাত ছেড়ে ডাকে, মোম কোথায় তুমি? রুমে আছো? উদ্ধৃতি চিহ্ন। কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট জ্বালিয়ে দিল। পেছনে ফিরে তাকাতেই নেত্র জুগলে ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। বধূর মতো সেজে আগুনেরই বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না। বড় করে ঘোমটার আড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে। গুটিসুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতেই রমণীটি নড়েছে উঠল। আগুন অধৈর্য সহিত রমণীর মাথার ঘোমটা ফেলে দিল। অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমলমতি স্নিগ্ধ মুখশ্রী। আগুন বোকার মতো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন শুষ্ক ঢোক গিলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীরে চিরচেনা সেই কম্পন নামল। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করাল। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাদমস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে। লম্বা চুলগুলো খোলা। সেথায় পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান। চোখে মোটা করে গাঢ় কাজল দেওয়া। ঠোঁটে লাল লিপস্টিক। ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতেই যেন মোমের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ কানে, গলায়, হাতে স্বর্ণের অলংকার নেই। সেথায় রয়েছে পাথরের কানের ঝুমকো, গলায় পাথরের লকেট বিশিষ্ট একটা চেইন আর হাতে কাচের চুড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা ওষ্ঠে। আগুন এক হাতে আলতো করে মোমের চোয়াল চেপে ধরে। রাশভারী গলায় বলে ওঠে, এত রাতে ভূত সেজে বসেছিলে কেন? আমাকে ভয় দেখানোর জন্য? সেটা হলে তুমি সাকসেসফুল, কারণ আমি সত্যি তোমাকে দেখে ভয় পাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। মোম তাড়াক করে চোখ খুলে কিঞ্চিত রাগী গলায় জবাব দিল, আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতো লাগছে? উদ্ধৃতি চিহ্ন। না, পেতনির মতো লাগছে। উদ্ধৃতি চিহ্ন। মোম মুখ কুচকায়। আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল। তখন ময়ূরী মোমকে ডেকে বলেছিল, মোমের জন্মদিনের এ সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল। ছোট করে জন্মদিনের আয়োজন, মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া সব।
এ কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ময়ূরী এও বলেছিল, এখন যদি মোম সেজেগুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোম কে দেখে খুশি হবে। আগুনের খুশির জন্য মোম ময়ূরীর কথায় সায় জানায়। ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায়। কিন্তু এখন আগুন বলছে মোম কে ভালো লাগছে না। সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল। মোমের অভিমানী মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে। নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে। মোম গ্রিলে হাত রেখে দূর ঘনকালো আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশে চাঁদের দেখা নেই। নেই কোনো উজ্জ্বল তারা। তবে আগুনের নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে, যে তার স্নিগ্ধ জোছনা ছড়িয়ে প্রতি ক্ষণে ক্ষণে আগুন কে মুগ্ধ করে। আগুন গিয়ে মোম কে পেছনে থেকে জড়িয়ে ধরল। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পেতনি বলায় রাগ করেছ? কিন্তু তুমি কি জানো, এই পেতনিকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি হয়তো নিজেও জানো না মোম, তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাকে দেখে আমার মনের নিষিদ্ধ ইচ্ছাগুলো করা নাড়তে শুরু করেছে। আজকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে? উদ্ধৃতি চিহ্ন। শেষের বাক্য দুটি কেমন করুণ কণ্ঠে বলল, আগুন। স্লেজ স্বরে কথা বলায় আগুনের ঠোঁট মোমের কানে লাগছে। উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে মোমের ঘাড়ে। মোম কথা বলতে পারছে না, দেখাতে পারছে না কোনো প্রতিক্রিয়া। গলা শুকিয়ে আসছে যেন চৈত্রের দগদগে খরা। বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়াল। ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসল। তবে এক হাঁটু ফ্লোরে ভেঙে বসলেও অন্য পায়ের হাঁটু ফ্লোরে স্পর্শ করেনি, বরং সেই পায়ের তালু ফ্লোরে রেখে বসেছে। আগুন ধীর গলায় ডাকল, মোম তোমার পা টা দাও তো। উদ্ধৃতি চিহ্ন। ক কেন? উদ্ধৃতি চিহ্ন। আগুনের চাউনি শিথিল কণ্ঠ শান্ত। পাল্টা প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করো। উদ্ধৃতি চিহ্ন। মোম কয়েক কদম এগিয়ে আসল। আগুন হাত বাড়িয়ে মোমের পা স্পর্শ করতেই মোম কিঞ্চিত লাফিয়ে দূরে সরে গেল। আতঙ্কিত গলায় বলল, এসব আপনি কি করছেন? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ। আমার পাপ হবে। দয়া করে এমন পাগলামো করবেন না। উদ্ধৃতি চিহ্ন। আগুনের চোয়াল শক্ত হয়ে উঠল। ধমকে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সব সময় পাকনামি না করলে হয় না? এত কিছু জানো আর এটা জানো না, স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি পাটা দাও। উদ্ধৃতি চিহ্ন। পা দিয়ে আপনি কি করবেন? আমার কথাটা শুনুন। উদ্ধৃতি চিহ্ন। দিতে বলেছি দাও। উদ্ধৃতি চিহ্ন। মোম ইচ্ছা না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমের একটা পা নিজের উরুর উপর রাখল। ব্যালেন্স রাখতে মোম একটা হাত আগুনের কাঁধের উপর রাখে। বক্স খুলতেই মোম দেখতে পেল সুন্দর এক জোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করা গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট বিভিন্ন রঙের পাথার বসানো। আগের পরা নূপুর জোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মোমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতেই মোম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোয়াই, এমন করবেন না। উদ্ধৃতি চিহ্ন। আগুন বিরক্ত হল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, এই শোন, আমাকে পাপ পুণ্য শিখাতে হবে না তোমার। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু তোমার পা কেন, তোমার শরীরের প্রতিটা লোমকূপ স্পর্শ করার অধিকার আমার আছে। বুঝেছ? উদ্ধৃতি চিহ্ন। মোম ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল, গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম, স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই। উদ্ধৃতি চিহ্ন। আর কিছু শোননি? উদ্ধৃতি চিহ্ন। মোম ভড়কে গেল। অবুঝ গলায় প্রশ্ন করল, আর কি শোনার কথা বলছেন আপনি? উদ্ধৃতি চিহ্ন। এই যে রাত বিরেতে সেজেগুজে স্বামীর সামনে ঘুরঘুর করলে কি হয় সেটা? উদ্ধৃতি চিহ্ন। কি হয়? উদ্ধৃতি চিহ্ন। আগুন ঠোঁট চেপে গমগমে গলায় জবাব দিল, কিছু না, ভারী সাজ চেঞ্জ করে শুয়ে পড়ো। উদ্ধৃতি চিহ্ন। আগুন বারান্দা থেকে চলে আসে। বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এতক্ষণ এসব কিছু খেয়াল করেনি। পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো। বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বিছানো। বেলি, রজনীগন্ধা ফুল দিয়ে খাটের চারপাশ সুন্দর করে সাজানো।
খাটের উপরিভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সেথায় আটকানো। আগুন অবাক হয়ে চেয়ে আছে। এমন করে খাট সাজালো কে? আগুন তো সাজায়নি। আগুন এসব কিছু ভাবেওনি। তাহলে এসব কে করল? আগুন তো শুধু ভেবেছিল মোম কে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বউয়ের ঠোঁটে করা ডোজের একটা চুমু খাবে। ব্যাস, এর বেশি কিছু না। আগুনের ভাবনার মাঝেই মোম নুপুরের রিনঝিন শব্দ তুলে রুমে প্রবেশ করল। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়, দুহাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এত অ্যাডভান্স, আগে জানতাম না। উদ্ধৃতি চিহ্ন। মোম বার কয়েক পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আখি তুলে প্রশ্ন করল, কি করেছি? উদ্ধৃতি চিহ্ন। আগুন বিছানার দিকে ইশারা করল। মোম তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হল। গ্রামে থাকতে মোম নিজের খাটে বিভিন্ন ফুল লাগিয়ে রাখত। তাছাড়া এই রুমে কে কখন খাট সাজিয়ে দিয়ে গিয়েছে মোম জানে না। মোম তো এখন দেখছে, আগুন দেখানোর পর। এর আগে দেখেনি। দেখবে কি করে? ময়ূরী মোম কে সাজিয়ে ইয়া বড় ঘোমটা দিয়ে রুমে রেখে গিয়েছে। বলেছে আগুন না আসা পর্যন্ত ঘোমটা না খুলতে। তারপর পেতনি বলায় রাগ করে বারান্দায় চলে গেল। দেখার সময় পায়নি। রুমে এসে এই মাত্র দেখতে পেল। মোম ভাবল, আগুনের ফুল পছন্দ না। খাটে ফুল দেখে হয়তো রেগে গিয়েছে। তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন, আমি খাট সাজাইনি। কে করছে সেটাও জানি না। উদ্ধৃতি চিহ্ন। আগুন হাসকিস্বরে বলল, কে করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেওয়া। উদ্ধৃতি চিহ্ন। মোম সরল গলায় জবাব দিল, ঠিক বলেছেন। কাল সকালে ময়ূরী আপুর থেকে জেনে নিব কে সাজিয়েছে। তারপর আপনি তাকে টাকা দিয়ে দিয়েন। উদ্ধৃতি চিহ্ন। আগুন ব্যগ্র গলায় বলে ওঠে, তার হিসাব আমি পরে মিটিয়ে দিব। তার আগে এটা বলো, আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট ছোট কতগুলো সারপ্রাইজ দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু দিবে না? উদ্ধৃতি চিহ্ন। মোম মুচকি হেসে বলল, ছোট না, মাস্টার মশাই। এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল। আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই। যা আছে সবই আপনাদের দেওয়া। পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসব। আর আপনি সবকিছুর মধ্যে বিনিময় কেন চান? উদ্ধৃতি চিহ্ন। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে ভারিক্কি গলায় বলল, তেমাকে তো আমি আগেই বলেছি, তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না। আর গিফট লাগবে না, এখন যা আছে তাই দেও। উদ্ধৃতি চিহ্ন। মোম ভ্রু কুচকে গোমরা মুখে জবাব দিল, আপনি অনেক স্বার্থপর। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভাবলেশীনভাবে বলল, নিজের জিনিস নিয়ে আমি সবসময়ই সিরিয়াস। এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। মোম হতাশ কণ্ঠে বলল, আমার কাছে কিছু নেই। উদ্ধৃতি চিহ্ন। আগুন পাত্তা দিল না, নিরেট স্বরে বলল, আজ যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেই, তাহলে কি আমার খুব বেশি অন্যায় হবে? আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে খুব কি ক্ষতি হয়ে যাবে? উদ্ধৃতি চিহ্ন। আগুনের মোহনীয় কণ্ঠে মোমের নারী সত্তা কেঁপে ওঠে। মোম ভালো করেই বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে। ভীষণ হাঁসফাঁস লাগছে। হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। পায়ের নিচে কেমন শিরশিরানি অনুভূতি হচ্ছে। দু হাতে শক্ত করে পরনে থাকা শাড়ি মুঠো করে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি আমায় ভালোবাসেন? সেদিন তো উত্তর দিলেন না, আজকে অন্তত উত্তরটা বলে দিন। উদ্ধৃতি চিহ্ন। আগুন মৃদু হাসল। মোমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়াল। মোমের কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, ভালোবাসা জাহির করে বলার মতো কোনো বিষয় না, এটা অনুভব করার বিষয়। অনেক স্বামী স্ত্রী আছে যারা সবসময় ভালোবাসি ভালোবাসি বলে। কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায় তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। আবার যে সকল স্ত্রীরা অ্যাসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায়, সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায়। তাহলে এবার তুমি আমাকে বলো, এখানে ভালোবাসি বলার সার্থকতা কোথায়? এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না। মোম, ভালোবাসি শব্দটা না বলেও ভালোবাসা যায়। অজান্তেই তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে রয়েছে, সেটা হয়তো আমিও জানি না। তুমি আমার বাগানের যত্নে করা সেই ফুল, যাকে আমি মনের গহীনে লুক্কায়িতভাবে লালন করি, অনুভব করি। উদ্ধৃতি চিহ্ন।
মোম মায়াভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর আদলে। আগুন ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি, তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না। মোম কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে, শরীর এখনও মৃদুভাবে কাঁপছে। আগুন আরেকটু এগিয়ে এসে মোমের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল। তক্ষুনি শুনতে পায় আগুনের হৃদয় নিংড়ানো ডাক, কোমলমতি, উদ্ধৃতি চিহ্ন। মোমের হৃৎস্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন নেশাত্ম চোখে তাকিয়ে আছে তার বউয়ের নিষ্পাপ মুখশ্রীর দিকে। মোম দাঁড়িয়ে থাকতে পারছে না, ছোট্ট শরীরের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে। আগুন তুরন্ত আগলে নিল বউয়ের ছোট্ট নরম শরীর। আগুন আবারও ব্যগ্র গলায় ডেকে ওঠে, মোম, উদ্ধৃতি চিহ্ন। মোম এবারেও নির্বিকার রইল, তবে আগুনের ডাকে সারা স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়া। আগুন বুঝে নিল বউয়ের আবদার, ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। নিজ হাতে সযত্নে মোমের হাতের চুড়িগুলো খুলে দিল, কানের দুল খুলে সেথায় চুমু খেল। মোম উত্তেজনায় আগুনের টি শার্ট খামচে ধরে, বুকের ভেতর আরও গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে। গলার চেইন খুলে কাঁধে উষ্ণ ঠোঁটের বিচরণ ঘটাল। মোমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তেই পাজাকলে তুলে নিল। ফুল সজ্জিত বেডে আস্তে করে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বালিয়ে পুনরায় বউয়ের নিকট ফিরে আসে। টি শার্টের বোতাম খুলে একটানে সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। অবহেলায় সেটার ঠাঁই হয় ওয়ার্ড্রবের কাছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল, লজ্জায় শরীরটা অবশ অবশ লাগছে। এই বুঝি মোম শেষ হয়ে যাবে, আগুনের ভালোবাসা ঢেউয়ের তোপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে। মোমের শরীরের উপর আধশোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন। মোমের লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই লজ্জা মাখা মুখ আগুন কে আরও উন্মাদ করে তুলছে। মোম টের পাচ্ছে আগুনের গরম নিঃশ্বাস, যা মোমের মুখে আছড়ে পড়ছে। মোম এক হাতে বিছানার চাদর খামচে ধরেছে, অন্য হাত আগুনের বুকে লেগে আছে। মোম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করল ওর কপালে কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় পরশ। আগুন চুমু খেল বউয়ের চোখে, নাকে, নরম গালে। গাঢ় করে চুমু বসালো বউয়ের কোমল থুতনিতে। মুহূর্তেই মোমের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। আগুন মোমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্ন স্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ। ব্যথায় মোমের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আগুনের সেদিকে খেয়াল নেই, নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাঁজে। আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে। আগুনের কোনো হুঁশ নেই, বউয়ের শরীরের নিজের ভালোবাসা বিস্তার করতে ব্যস্ত সে। ঠোঁট জোড়া মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মাতাল করা চুমু দিতে শুরু করল বউয়ের গলায়, ঘাড়ে। লজ্জায় টালমাটাল অবস্থায় দিশেহারা মোম। পেলব এক হাত বাড়িয়ে আগুনের চুল খামচে ধরল, অপর হাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। মোম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাল। টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা। আগুন থেমে গেল না, বউয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগল। মোমো সঙ্গ দিল স্বামীর ভালোবাসায়। মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখল আগুন। রাত যত গভীর হচ্ছে, বদ্ধ কক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে। নীরবতা বিরাজমান কক্ষে দুজনের ভারিক্কি শ্বাসপ্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না। ওদের মিলনের ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর, মধুময় হয়, সেই প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয়। সকালের স্নিগ্ধকর পরিবেশে ভোর পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিজ চিত্তে ডেকে চলেছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ হুকি দিচ্ছে। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয়। প্রকৃতির নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও। পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারী অনাবৃত শরীর। আগুন ঘুমোঘুম চোখে পিটপিট করে তাকায়। নেত্রপল্লবে এখনও ঘুমের রেশ স্পষ্ট। শৈলপ্রান্ত গোটানো তার এলোমেলো চুল। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতো লেপ্টে শুয়ে আছে। মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মোমের ভারিক্কি তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে সেখানে।
আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে। কিতকাল পর আবার শিথিল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসল। বুক থেকে সরিয়ে মোম কে বালিশে শুইয়ে দিল। মোমের ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। আগুন ঝুঁকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে। মুখে সুরসুরি অনুভব হতেই মোম চোখমুখ কুঁচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু আগুন সেটা হতে দিল না। মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয়। একটা দিয়েই ক্ষান্ত হল না। পরপর কয়েকবার একই কাজ করল। মোম মৃদু আওয়াজে গুঙ্গিয়ে ফট করে চোখ খুলল। আগুন মাথা তুলে চোখ রাখে মোমিকতে। মুখটা একদম মোমের মুখের কাছাকাছি। মোম ভ্রু কুঁচকে তাকায়। ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতেই তোরাক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে। আগুন হাত দ্বারা বাধা প্রদান করল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়। ঠোঁট উল্টে অন্য দিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমু খেল। মোম দাঁতে দাঁত পিষে মিনমিন করে বলল, সরুন, ফ্রেশ হব। উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমের গলায় নাক ঘষে নিরেট স্বরে বলে, যাও, আটকে রেখেছে কে? উদ্ধৃতি চিহ্ন। আপনি না সরলে উঠব কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো। উদ্ধৃতি চিহ্ন। সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম? উদ্ধৃতি চিহ্ন। আমি জানি না, আমি সরতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। মোম কাদো কাদো গলায় বলল, দয়া করে উঠুন, কত বেলা হয়ে গিয়েছে। সবাই কি ভাবছে বলুন তো? উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমের কানের লতিতে চুমু দিয়ে হাসকিস্বরে জবাব দিল, কেউ কিছু ভাবছে না, আর ভাবলেই বাকি, এতে আমার কিছু এসে যায় না। উদ্ধৃতি চিহ্ন। আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায়। আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। উদ্ধৃতি চিহ্ন। আগুন প্রত্যুত্তর না করে কম্বল টেনে দুজনের আপাদমস্তক ঢেকে নিল। উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। ছটফট করতেই আগুন ছেড়ে দিল। কম্বল সরিয়ে মোম জোরে জোরে শ্বাস টেনে নিল। আগুন বাঁকা হেসে বলল, নির্লজ্জ বলেছিলে না? এবার ঠিক আছে। নির্লজ্জ মার্কা কাজ না করেই এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না, তাই কাজটা করেই এই ট্যাগটা নিয়ে নিলাম। উদ্ধৃতি চিহ্ন। ছি, অশ্লীল। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এখন দেরি হচ্ছে না? উদ্ধৃতি চিহ্ন। মানে? উদ্ধৃতি চিহ্ন। একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে। আমি তো এখন ধরে রাখিনি, তাহলে যাচ্ছ না কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম ঠোঁট উল্টে বলল, আপনি আগে যান। উদ্ধৃতি চিহ্ন। কেথায় যাব? উদ্ধৃতি চিহ্ন। ফ্রেশ হতে। উদ্ধৃতি চিহ্ন। কেন? উদ্ধৃতি চিহ্ন। আমি বলছি তাই। উদ্ধৃতি চিহ্ন। তুমি বললেই আমি শুনব কেন? উদ্ধৃতি চিহ্ন। কেন শুনবেন না? আমি তো আপনার সকল কথাই শুনি। উদ্ধৃতি চিহ্ন। শুনব না? আমার এখন উঠতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো। আমি তো তোমাকে আটকে রাখিনি। উদ্ধৃতি চিহ্ন। আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। আজকে তাহলে ব্যতিক্রম কেন? উদ্ধৃতি চিহ্ন। অন্য সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা করলে কি হবে? রাতে ঘুমিয়েছিলাম দেরি করে। না, রাতে কিভাবে? ভোরের দিকে ঘুমিয়েছিলাম। তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার প্রশ্নই আসে না। উদ্ধৃতি চিহ্ন। মোম অসহায় মুখ করে বলল, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। তুমি আগে উঠলে কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। মোমের সত্তা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এক্ষুনি হয়তো কেঁদে দিবে। আগুন ঠোঁট টিপে হাসে। মোম কে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল, উঠে যাব, তবে আমার একটা শর্ত আছে। উদ্ধৃতি চিহ্ন। কি শর্ত? উদ্ধৃতি চিহ্ন। তেমার ওই কোমল তসতসে ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমু দাও, তাহলে উঠে যাব। উদ্ধৃতি চিহ্ন। মোম ঠোঁট বাঁকিয়ে বলে, পারব না। উদ্ধৃতি চিহ্ন। আমিও সরব না। উদ্ধৃতি চিহ্ন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। উদ্ধৃতি চিহ্ন। এটাই ঠিক। উদ্ধৃতি চিহ্ন। মোম ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে কাচুমাচু হয়ে শুয়ে রইল। উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা। ঠোঁট কামড়ে চন্মনে চিত্তে নজর রাখল টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। শুষ্ক ঢোক গিলল। আগুন তার খসখসে অঞ্জলিপুটে মোমের গাল চেপে ধরল। চোখে চোখ রেখে গমগমে গলায় বলল, আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে? উদ্ধৃতি চিহ্ন। মোম ব্যগ্র গলায় জানতে চাইল, সেটা কি? উদ্ধৃতি চিহ্ন। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল,
একদিন জানতে চেয়েছিলে না আমি বাসায় না থাকলে তুমি কি করো, সেটা আমি কিভাবে জানতে পারি? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো। উদ্ধৃতি চিহ্ন। আগে বলুন। উদ্ধৃতি চিহ্ন। পরে যদি তুমি পাল্টি খাও। উদ্ধৃতি চিহ্ন। খাবো না। বলুন। উদ্ধৃতি চিহ্ন। সত্যি তো? উদ্ধৃতি চিহ্ন। মোম আমতা আমতা করে উত্তর দিল। সত্যি। উদ্ধৃতি চিহ্ন। আগুন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেটআপ করে দিয়ে যাই, যা আমার ফোনের সাথে কানেক্টেড। ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি। তুমি সারাদিন বাসায় কি করো না করো সবকিছুই দেখতে পাই। বাসায় ফেরার পর ক্যামেরা অফ করে দেই। উদ্ধৃতি চিহ্ন। মোমের মনটা খারাপ হয়ে গেল। চাপা স্বরে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। এসব তুমি কি বলছো মোম? ভুল বুঝছো তুমি। তুমি একা বাসায় থাকো, টেনশন হয় আমার। তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেটআপ করে রেখে যাই, যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি। সেধে সেধে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাটা রাগী গলায় বলে ওঠে আগুন। মোম ভড়কে যায়। ও তো এমনিতেই জানতে চেয়েছে। ঝটপট বলল, আমি এত কিছু ভেবে বলিনি। দুঃখিত। উদ্ধৃতি চিহ্ন। টাইম আউট। নাও কিস মি কুইকলি। উদ্ধৃতি চিহ্ন। মোম অসহায় মুখভঙ্গিতে তাকিয়ে বলল, অন্য সময় দিলে হবে না? উদ্ধৃতি চিহ্ন। নো মোর ওয়ার্ডস। ডু হোয়াট আই সেইড। উদ্ধৃতি চিহ্ন। আগুন গাল বাড়িয়ে দিল। মোম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায়। নরম ওষ্ঠপুট দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল। ঝট করে আবার ফিরে নিল তা। লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। আগুন মুচকি হাসল। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল। বাটনযুক্ত ছোট্ট নোকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে। উচ্চ ধ্বনি তুলে জানান দিচ্ছে, কারো কল এসেছে। আনিকার বাবা হাত ছেড়ে ডেকে উঠলেন। আনিকা দেখত, মা, কে ফোন করেছে? কেউ বারবার ফোন করছে, হয়তো দরকারি ফোন। উদ্ধৃতি চিহ্ন। যাচ্ছি বাবা। উদ্ধৃতি চিহ্ন। আনিকা বিরক্ত হয়ে চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার গালতে দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে। টেবিলের উপরেই রাখা মোবাইলটা। মোবাইল হাতে নিয়ে ভ্রু কুঁচকে ফেলল। অচেনা নাম্বার। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবারও মোবাইল তার নিজ চিত্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ঝটপট কল রিসিভ করল। ওপাশ হতে পুরুষালী কণ্ঠ ভেসে আসল। কি করছো ডার্লিং? উদ্ধৃতি চিহ্ন। আনিকা বিরক্তিকর গলায় বলল, আপনি কে? কার কাছে ফোন করেছেন? কোথায় ফোন করেছেন? উদ্ধৃতি চিহ্ন। আমি তোমার কাছেই ফোন করেছি। উদ্ধৃতি চিহ্ন। পাগলের সুখ মনে মনে। অযথা ফোন করে ডিস্টার্ব কেন করছেন? রং নাম্বার। উদ্ধৃতি চিহ্ন। এই, একদম কল কাটবে না। উদ্ধৃতি চিহ্ন। পরিচয় দেন নয়তো নাম্বার ব্লক লিস্টে রাখব। উদ্ধৃতি চিহ্ন। আমি আয়মান। উদ্ধৃতি চিহ্ন। আয়মানকে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান মৃদু ধমকে চেঁচিয়ে বলল, কপাল ফাটিয়ে নিজেই হসপিটালে নিলে, নিজেই সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে, আর এরই মধ্যে ভুলে গেলে? নট ফার। উদ্ধৃতি চিহ্ন। আনিকা চমকে ওঠে। গমগমে গলায় বলল, আপনি আমাকে ফোন করেছেন কেন? নাম্বার কালেক্ট করেছেন কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতা গলায় জবাব দিল, তুমি নিজেই তো দিয়েছ। উদ্ধৃতি চিহ্ন। ফালতু কথা কম বলুন। আমি আপনাকে নাম্বার দিয়েছি? মজা করছেন? আর কখনো আমাকে ফোন করবেন না। উদ্ধৃতি চিহ্ন। আরে খেপি, রাগ করছো কেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না। একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছি। উদ্ধৃতি চিহ্ন। আনিকা ভ্রু কুঁচকে ফেলল। চওড়া গলায় বলল, কিসের দুঃখ? কার দুঃখ? উদ্ধৃতি চিহ্ন। আমার দুঃখ। উদ্ধৃতি চিহ্ন। আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন? উদ্ধৃতি চিহ্ন। এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন, কাছের কেউ নেই। উদ্ধৃতি চিহ্ন। আপনার কথা আমি কেন শুনব? উদ্ধৃতি চিহ্ন। শুনতে হবে। না শুনলে মনে আছে তো? উদ্ধৃতি চিহ্ন। আশ্চর্য। একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেইল কেন করছেন? উদ্ধৃতি চিহ্ন।
আয়মান ঠোঁট কামড়ে হাসে, ব্যগ্র গলায় বলল, ফায়দা লুটছি। উদ্ধৃতি চিহ্ন। আপনি এত খারাপ? উদ্ধৃতি চিহ্ন। খারাপ না, আমি জঘন্য খারাপ। উদ্ধৃতি চিহ্ন। আনিকা বিরক্ত হয়ে বলে, বলুন কি বলবেন? উদ্ধৃতি চিহ্ন। আয়মান একটু গলা খাকারি দিল, গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল, জানো, কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে। দেখিনি, তবে আমি ড্যাম শিওর করেছে। এখনো ঘুম থেকে উঠেনি। হয়তো উঠেছে কিন্তু দরজা খোলেনি। এখন তুমিই বলো, এত বেলা হয়ে গেল অথচ এখনো দরজা খুলছে না কেন? ডেফিনিটলি সারা রাত রোমাঞ্চ করে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আনিকা দাঁতে দাঁত চেপে বলল, এটা আপনার দুঃখের কথা? উদ্ধৃতি চিহ্ন। আরে না, বড় ভাই বাসর করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ হলো, বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারল? আমার বিয়েটা না দিয়েই একা একা বাসর করে ফেলল। এদিকে আমি সারারাত হবু বউয়ের জন্য ছটফট করেছি। বউ ছাড়া এক রাতেই শুকিয়ে কেমন লাঠি হয়ে গিয়েছি। তার কি হবে? তুমি একটা কিছু করো। উদ্ধৃতি চিহ্ন। আনিকা ভড়কে গেল, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, আমি কি করব? উদ্ধৃতি চিহ্ন। আয়মান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে? তাহলে আর আমি এত শুকিয়ে যাব না। বউয়ের শরীরের ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাব। দেখে নিও প্লিজ মাই আনিকা বেবি। চলো না, পরীক্ষার আগেই বিয়েটা সেরে ফেলি। ট্রাস্ট মি, এত আদর করব। তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না। আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আনিকা ফট করে কল কেটে দিল। এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না। ছি, কি জঘন্য কথাবার্তা। আনিকা কল কেটে দেওয়ায় আয়মানের মুখটা ছোট হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে পা বাড়াল ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। আগুন, মমির ঘুম থেকে উঠতে বেলা গড়াল। প্রায় দুপুর 12টার কাছাকাছি। মোম তো লজ্জায় রুম থেকে বের হতে চাচ্ছিল না। কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে? আগুনের বেসামাল উৎপীন থেকে রেহাই পেতে পেতে এত দেরি। রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন। সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন। পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন? সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন। মিনা, আতিফা মিলে সকালের নাস্তা বানানোর পরপরই দুপুরের রান্না করে ফেলেছেন। এই ছোট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না। তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি। তাই দুপুরের রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন। বাসা তো বেশি দূর নয়, জ্যাম না থাকলে মাত্র 1 ঘন্টা লাগে। কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছেন। আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি। মিনা ভাবলেন, কালকে রাত করে ঘুমিয়েছিল তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে। আগুনের বাসায় থেকে গেল আয়মান, ময়ূরী। মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল। কেউ নেই সেখানে, তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর ঘ্রাণ আসছে। মোম পা বাড়ায় আয়মানের রুমের দিকে। ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে। মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরী পাশে বসে। মোম কে দেখে ময়ূরী সোজা হয়ে বসল। এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল। ময়ূরী হাসি মুখে বলল, আজকে এত লেট করে উঠেছ যে? ভাইয়া রাতে ঘুমাতে দেয়নি বুঝি? উদ্ধৃতি চিহ্ন। মোম মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল। উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী ঠোঁট টিপে হাসে, আঙুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে। মোম তাকায় তবে ভালো মতো দেখতে পারে না। বসা হতে উঠে আয়মানের রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নজর পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। গ্রীবাদেশে লাভ বাইটে একাকার অবস্থা। ফর্সা শরীর বলে লাল হয়ে আছে। গালে থুতনিতে কামড়ের দাগ স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে। মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে। তুরন্ত ওড়না দ্বারা মাথায় 2 ঘোমটা দিয়ে দাগগুলো ঢেকে নিল। উফফো, আগে কেন খেয়াল করল না মোম? ভাগ্যিস শুধু ময়ূরী আপু দেখেছে। নয়তো ভুলে যদি আয়মান ভাইয়ার সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন, তখন কি বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো মোমকে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল মোমের। মোম কথা এড়িয়ে যাওয়ার জন্য ময়ূরী কে জিজ্ঞেস করল, আপু, মা কোথায়? বাসায় কাউকে দেখছি না কেন?
উদ্ধৃতি চিহ্ন মা রান্না করে তোমার মা বোনকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছে। আব্বুর একটা দরকারি কাজ আছে তাই তিনি চলে গিয়েছেন। আর সাথে তোমার বাবাকেও নিয়ে গিয়েছেন। এখানে আমি আর আয়মান থেকে গিয়েছি। উদ্ধৃতি চিহ্ন তোমরা ব্রেকফাস্ট করেছ সবাই। উদ্ধৃতি চিহ্ন হুম, তবে আয়মান এখনও খায়নি। আর তোমরা দুজন বাকি আছো। উদ্ধৃতি চিহ্ন এখন তো প্রায় দুপুর, খুব ক্ষুধা পেয়েছে। ভাত আছে কি? উদ্ধৃতি চিহ্ন আছে, বললাম না, মা রান্না করে রেখে গিয়েছে। যাও খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন তুমি খাবে না? উদ্ধৃতি চিহ্ন সকালে খেয়েছি, এখন খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। উদ্ধৃতি চিহ্ন মোম চলে আসে আয়মানের রুম থেকে। আগুন ডাইনিং টেবিলে বসে আছে, সাথে আয়মানও। মোম গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? উদ্ধৃতি চিহ্ন আয়মান বলল, ভাত খাবো, এখন রুটি খেতে ইচ্ছে করছে না। উদ্ধৃতি চিহ্ন আগুনের দিকে তাকাতেই সেও ইশারায় বুঝালো যে ভাত খাবে। খাবার গরমই আছে। মোম গিয়ে খাবার নিয়ে আসলো। আগুন আয়মানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল। আয়মান চাপা স্বরে আগুনকে বলল, কালকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল, পছন্দ হয়েছে? উদ্ধৃতি চিহ্ন আগুন ভ্রু কুচকে শুধাল, বেড তুই সাজিয়েছিলি? উদ্ধৃতি চিহ্ন আয়মান মধ্যম সাইজের আস্ত একটা সরপুটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাছতে বাছতে জবাব দিল, হুম। উদ্ধৃতি চিহ্ন কখন? উদ্ধৃতি চিহ্ন তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম। ফুলের পাপড়ি ছিঁড়ে, মালা গেথে, গোলাপ ফুল একসাথে দুইটা করে আগেই ঘাম দিয়ে প্যাঁচিয়ে রেখেছিলাম। সাজানোর সময় ঝটপট স্কচটেপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ি ছিটিয়ে দিয়ে আসি। বেশি সময় লাগেনি, ময়ূরী হেল্প করেছিল। উদ্ধৃতি চিহ্ন আগুন আর কিছু বলল না। আয়মান পাতে ডাল নিয়ে এক লোকমা ভাত মুখে পুড়ে চিবোতে চিবোতে ব্যগ্র গলায় বলল, ব্রো, তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্যও কিছু করো। উদ্ধৃতি চিহ্ন আগুন মোমকে মাংসের বাটিটা দিতে বলল। মোম উঠে নিজেই চামচ দিয়ে আগুনের প্লেটে মাংসের তরকারি তুলে দিল। আগুন এক মনে খেয়ে চলেছে। আয়মানের কথা যেন সে শুনতাই পায়নি। আয়মানের রাগ হল, মনে মনে ক্ষোভ প্রকাশ করল, কেন রে, আমি কি তোমার সৎভাই? আমি কি তোমার থেকে টাকা পয়সা চেয়েছি? নির্লজ্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলছ, অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটি বারও ভাবছ না। এই জন্যেই কি এত কষ্ট করে বাসর সাজিয়ে দিয়েছিলাম? শালা ফাটা কপাল আমার, অন্যের বাসরের ব্যবস্থা করে দিতে পারলেও নিজের বাসরের ব্যবস্থা করতে পারি না। উদ্ধৃতি চিহ্ন আগুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বিড়বিড় করছিস? উদ্ধৃতি চিহ্ন আয়মান কাতর গলায় বলল, ভাই, আমার আর আনিকার ব্যাপারটা? উদ্ধৃতি চিহ্ন মেয়েটা রাজি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন না হলেও খুব শীঘ্রই হয়ে যাবে। তুমি একটু ওর বাবার সাথে কথা বলো। উদ্ধৃতি চিহ্ন কি বলবো? উদ্ধৃতি চিহ্ন আয়মানের মুখটা চুপসে গেল। ভারিক্ষী গলায় কিঞ্চিত রেগে বলল, কি বলবে সেটা কি আমি বলে দিব? উদ্ধৃতি চিহ্ন আগুন চোখ গরম করে তাকায়। আয়মান দমে গেল, বুঝতে পারল গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে, তাই মাথা নিচু করে নিল। মেকি হেসে গোমরা মুখে বলল, সরি। উদ্ধৃতি চিহ্ন মেয়েটা রাজি হোক তারপর কথা বলবো। উদ্ধৃতি চিহ্ন আয়মান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে বলে, সেদিন কবে আসবে? উদ্ধৃতি চিহ্ন আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আগুনের খাওয়া শেষ। আয়মানের প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মাছ পুরোটা খাসনি কেন? এক পাশ খেয়ে রেখে দিয়েছিস কেন? আয়মান ঠোঁট উল্টে ভেঙচি কেটে জবাব দেয়, কারণ আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। মোমের বাবা মা আর একদিন পর নিজেদের বাড়িতে ফিরে যাবেন। কিছুদিন থাকার উদ্দেশ্য নিয়ে আসেননি তারা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, শুধু মেয়েকে এক পলক দেখবেন বলে এসেছেন। বিয়ে হওয়ার পর আর বাবার বাড়ি যাওয়া হয়নি মোমের। আবার মোমের জন্মদিন ছিল। এই প্রথম জন্মদিনে তাদের মেয়ে তাদের কাছে অনুপস্থিত। মেয়েকে দেখতে পারবেন এবং জন্মদিনে মেয়েটাকে কাছে পাবেন, সেজন্য গ্রাম থেকে এতদূর ঢাকা শহরে ছুটে এসেছেন। তবে বেশি দিন তো থাকা সম্ভব না, বাড়িতেও ফেরা প্রয়োজন। মোমের বোন মুনিয়া বায়না ধরেছে ঢাকা শহরটা একটু ঘুরে দেখবে। রাশেদ আগুন কে ফোন করে বলে দিয়েছেন মোম আর মুমিয়াকে নিয়ে যেন শহরটা একটু ঘুরিয়ে আনে।
আগুন ভাবল, মোম এখানে আসার পর সবসময়ই বাসায় থেকেছে, কোথাও যাওয়া হয়নি। আগুনেরও সময় ছিল না, এখন যেহেতু আগুন ছুটিতে আছে একটু বেরিয়ে আসা যাক। আগুন ঠিক করেছে বেশি দূরে যাবে না, আশেপাশে ঘুরে দেখাবে আর ওদের বর্ষর শপিং মলটাও ঘুরিয়ে দেখিয়ে আনবে। ঘুরতে যাওয়ার কথা শুনে আয়মান, ময়ূরী জানায় তারাও যাবে। মোম সুন্দর দেখে একটা সুতির 3 পিস পরেছে। জামা এবং ওড়নায় সুতো দিয়ে কাজ করা ডিজাইনার ছোট ছোট ফুল রয়েছে। ফুলগুলোতে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। মোম মাথায় হিজাব বেঁধে ওড়না কাঁধের এক পাশে ফেলে রেখেছে। ময়ূরীও 3 পিস পরেছে, তবে সে হিজাব বাঁধেনি। আয়মানের রুমে ওরা তৈরি হচ্ছে। আগুনদের বাড়ির ড্রাইভার এসে মুনিয়া কে আগুনের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গিয়েছেন। আগুন রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাত ছেড়ে ডাকে, ময়ূরী, তোদের এখনো হয়নি? রেডি হতে এতক্ষণ সময় লাগে? ঘুরতে কি রাতের বেলা যাবি নাকি? উদ্ধৃতি চিহ্ন। ময়ূরী মুখে ক্রিম লাগাতে লাগাতে জবাব দিল, ভাইয়া আরেকটু সময় দেও, এই তো প্রায় রেডি হয়ে গিয়েছি। উদ্ধৃতি চিহ্ন। হ্যারি আপ। উদ্ধৃতি চিহ্ন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়মান। ফেসবুকে একটা রোমান্টিক ভিডিও দেখছে। আগুন কে জ্বালানোর উদ্দেশ্যে বলল, ময়ূরী আরেকটু বলে ঘন্টা খানিক সময় লাগিয়ে দিবে। ততক্ষণে তুমি বোরিং হয়ে যাবে। তুমি চাইলে সেই সময়টুকু ভাবির সাথে একান্তে কাটাতে পারো। ঘুরতে গেলে তো ভাবিকে একা কাছে পাবে না, আমরা থাকবো সাথে। তাই ভেবে দেখো, বুদ্ধিটা কিন্তু খারাপ দেইনি। উদ্ধৃতি চিহ্ন। আগুন চোখ রাঙিয়ে তাকায় কিন্তু আয়মান সেটা দেখতে পেল না, কারণ তার নজর ফোনে চলমান ভিডিওতে। আগুন চলে যায় আয়মানের রুমে। গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মোম, একটু রুমে আসো তো। উদ্ধৃতি চিহ্ন। বলেই নিজের বেডরুমে চলে গেল। মোম রুমে এসে আবার চলে যাওয়ার জন্য পা বাড়াল। আগুন হতভম্ব হয়ে গেল। ভ্রু কুচকে চেয়ে চোয়াল শক্ত করে মোমের বাহু চেপে ধরল। পায়ের সাহায্যে ধারাম করে দরজা বন্ধ করে দিল। দাঁতে দাঁত চেপে বলল, চলে যাচ্ছ কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম ঠোঁট টিপে হেসে বলে, আপনি না বললেন একটু রুমে আসতে? একটু তো এসেছি, তাই এখন চলে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ঝাঁঝ নিয়ে চওড়া গলায় বলল, মজা করছো আমার সাথে? উদ্ধৃতি চিহ্ন। মোম তুরন্ত জবাব দিল, একদম না, সেই সাহস কি আমার আছে? উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড় করাল। মোম লম্বায় প্রায় আগুনের কাঁধ পর্যন্ত। এভাবে হুট করে দরজার সাথে চেপে ধরায় মোম হকচকিয়ে গেল। ব্যগ্র গলায় জানতে চাইল, কিছু বলবেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু যুগল কুচকে গমগমে গলায় বলল, ঠোঁটে লিপস্টিক দিয়েছ কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল, জি, বাইরে যাচ্ছি তাই ময়ূরী আপু একটু সাজিয়ে দিল। উদ্ধৃতি চিহ্ন। আগুন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। যদি কারো নজর লেগে যায়? নজর যাতে না লাগে সেজন্য কি করা যায় বলো তো? উদ্ধৃতি চিহ্ন। মোম ঘন ঘন পলক ঝাপটায়। ডাগর ডাগর আখি তুলে নরম কণ্ঠে শুধাল, নজর তো বাচ্চাদের লাগে, আমি কি বাচ্চা নাকি? উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমের হিজাবের পিনে এক আঙুল রেখে শান্ত গলায় বলল, তুমি তো বাচ্চাই, আমার বাচ্চা বউ। এখন জলদি বলো নজর ফোঁটা কোথায় দেওয়া যায়? উদ্ধৃতি চিহ্ন। কোনো নজর ফোঁটা দেওয়ার দরকার নেই। দেরি হচ্ছে না, চলুন। উদ্ধৃতি চিহ্ন। দরকার আছে। উদ্ধৃতি চিহ্ন। মোম হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। আগুনের সাথে কথায় পারবে না। লোকটা যা তোত্তারা। গোমরা মুখ করে মিনমিন করে বলল, চোখে কাজল দিয়েছি। সেখান থেকে আঙুলের ডগায় একটু কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দেন, তাহলেই হবে। উদ্ধৃতি চিহ্ন। তাহলেও হবে না, আগুন শিকদারের বউ বলে কথা। তোমাকে তো আর ছোট খাটো নজর ফোঁটা দিলে চলবে না, বড় করে নজর ফোঁটা দিতে হবে। উদ্ধৃতি চিহ্ন। মোমের এখন বিরক্ত লাগছে, কি সব বাচ্চাদের মতো আচরণ করছে। মোম কে বলে বাচ্চা আর আগুন নিজেই তো এখন অদ্ভুত কথাবার্তা বলছে, সেটার ক্ষেত্রে? মোম কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কোনো নজর ফোঁটা দিতে হবে না, আমি দিব না, আমি যাচ্ছি, আপনিও চলে আসুন। উদ্ধৃতি চিহ্ন। মোম আগুন কে সরিয়ে চলে আসতে চাইল কিন্তু পারল না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, আমি যখন বলেছি নজর ফোঁটা দিতে হবে, তার মানে দিতে হবেই। উদ্ধৃতি চিহ্ন। মোম ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল,
আচ্ছা, দেন আপনি নজর ফোঁটা। উদ্ধৃতি চিহ্ন। আগুন তার অধর জোড়া আস্তে আস্তে মোমের মুখের কাছে নিয়ে আসতেই মোম বুঝল, এই লোক এখন অসভ্যতামি শুরু করবে। তাই আগুন কে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এখন কোনো দুষ্টুমি করবেন না, মাস্টার মশাই। তাহলে কিন্তু আমি যাব না। উদ্ধৃতি চিহ্ন। আগুন আবারও মোমের নিকটে চলে আসে। বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর প্যাঁচিয়ে কাছে টেনে নিল। গমগমে গলায় বলে ওঠে, যেতে হবে না তোমাকে, আর আমিও যাব না। আয়মান কে বলে দিব ও মুনিয়া কে ঘুরতে নিয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। এরই মধ্যে ময়ূরী ভাইয়া বলে ডেকে উঠল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়, গাল ফুলিয়ে বলল, সবাই অপেক্ষা করছে। কি পাগলামো শুরু করেছেন বলুন তো। উদ্ধৃতি চিহ্ন। আগুন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাশভারী গলায় বলল, যেতে চাইলে নজর ফোঁটা দিতে হবে। নজর ফোঁটা না দিয়ে তোমাকে এই রুমের বাইরে এক পাও রাখতে দিব না। উদ্ধৃতি চিহ্ন। আগুনের ভাবলেশীন কণ্ঠে মোমের গা জ্বলে উঠল। মোম কখনো কারো সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে না। সকলের সাথে শান্ত মেজাজে নরম কণ্ঠে কথা বলে। আর আগুনের রাগকে তো মোম ভয় পায়। ওর সাথে উচ্চস্বরে কথা বলা মোমের পক্ষে কোনো কালেই সম্ভব না। মোম হাত কচলে ভারিক্কি গলায় বলল, জলদি করুন। উদ্ধৃতি চিহ্ন। আগুন বাঁকা হাসল। তর্জনী দ্বারা মোমের ঠোঁট ছুঁয়ে বলল, সেই তো রাজি হলে শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। উদ্ধৃতি চিহ্ন। কথার ইতি টেনে উত্তপ্ত অধর জোড়া মোমের অধরের নিকট তেরে আসতেই মোম হাত দিয়ে আগুনের ঠোঁট স্পর্শ করে। মোমের বুক ধকধক করছে, নিঃশ্বাসের গতি জোরালো। নিজ কাজে বাধা পাওয়ায় আগুনের মনক্ষুণ্ণ হল। মোম নজর অন্য দিকে ফিরিয়ে ছটফটে গলায় বলে, নজর ফোঁটা ঠোঁটে দেয় না, মাস্টার মশাই। উদ্ধৃতি চিহ্ন। আগুন কোমরের চাপ দৃঢ় করে আরেকটু কাছে নিয়ে আসে। থুতনিতে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, এটা ইউনিক স্টাইল, শুধুমাত্র তোমার জন্য প্রযোজ্য। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ করেই মোমের ঠোঁটে রাজত্ব চালাল। গাঢ় করে চুমু খেয়ে ছেড়ে দিল। মোমের দিকে আর ফিরে তাকাল না। শার্টের কলার ঠিক করে ত্রস্ত পায়ে দরজা খুলে রুম ত্যাগ করল। শপিং মল হল একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা এবং অন্যান্য সেবা প্রদান করা হয়। এটি সাধারণত একটি বৃহৎ, উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয়, যেখানে প্রবেশদ্বারে সাধারণত একটি বিশাল ফয়েল এবং সুন্দর ল্যান্ডস্কেপ থাকে। সার্বিকভাবে শপিং মল একটি প্রাণবন্ত এবং দর্শনীয় স্থান, যেখানে কেনাকাটা করার পাশাপাশি বিনোদন ও খাবারের সুযোগও রয়েছে। আগুন প্রথমে তাদের শপিং মলে গাড়ি থামাল। শপিং মলটা ঘুরিয়ে দেখিয়ে আশেপাশে একটু ঘুরাবে। আগুন মোমের হাত ধরে চুপচাপ হাঁটছে। মোমের লজ্জা লাগছে। সবাই কেমন তাকিয়ে আছে। হাত ছাড়াতে নিতেই আগুন চোখ রাঙিয়ে তাকায়। মোম দমে গেল। গাল ফুলিয়ে আগুনের সাথে পা চালায়। আয়মান হাত নেড়ে নেড়ে মুনিয়া কে শপিং মলের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সুন্দর করে একসাথে সাজানো আছে সেগুলো দেখাচ্ছে। পোশাক, জুতা, বৈদ্যুতিন পণ্য এবং সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলো মুনিয়া গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে। প্রতিটি দোকানে বিশেষ ডিসপ্লে এবং আকর্ষণীয় সেলসম্যানদের উপস্থিতি রয়েছে। আগুন মুনিয়া কে বলল, এখান থেকে তোমার কোন কোন ড্রেস, জুতাগুলো পছন্দ হয়েছে আমাকে বলো। তোমাকে সেই ড্রেস, জুতোগুলো কিনে দেওয়া হবে। উদ্ধৃতি চিহ্ন। মুনিয়া গোল গোল চোখে চেয়ে সরল গলায় জবাব দিল, আমার তো সব ড্রেস, জুতা পছন্দ হয়েছে, তাহলে কি সবগুলোই আমাকে কিনে দিবেন? উদ্ধৃতি চিহ্ন। মোম চোখ রাঙিয়ে তাকায়। মুনিয়ার মুখটা ছোট হয়ে গেল। আগুন হেসে ফেলল। মুনিয়ার গাল টেনে বলল, এতগুলো ড্রেস, জুতা তুমি বাড়িতে নিয়ে যাবে কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। মুনিয়া ভাবুক গলায় জানায়, তাও ঠিক। আচ্ছা, দুইটা ড্রেস আর ড্রেসের সাথে ম্যাচিং করে 2 জোড়া জুতা নিব। উদ্ধৃতি চিহ্ন। আগুন মুচকি হেসে বলল, ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। মুনিয়ার পছন্দ মতো আগুন ওকে ড্রেস আর জুতা কিনে দিল। শপিং মলের মালিকের ছেলে বলে দোকানদার টাকা নিতে চাননি। মাস শেষে দোকান ভাড়া তো দিতেই হয়। বিশাল বড় শপিং মলের অর্ধেকটা রাশেদ শিকদার নিজের লোক লাগিয়ে হ্যান্ডেল করেন আর বাকি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। প্রথম নিজেই একা হাতে পুরো শপিং মল সামলেছেন। এখন বয়স হচ্ছে পুরো শপিং মল সামলাতে কষ্ট হয়ে যায়। এতগুলো কর্মচারী, মালের হিসাব, আয়ব্যয় সবকিছু একা হাতে গুছিয়ে উঠতে পারছিলেন না বলে অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন।
আগুন, রাশেদ, কে বলেছিল পুরোটাই ভাড়া দিয়ে দিতে? কিন্তু রাশেদ সেটা করেননি। কাজ না করে একেবারে বাড়িতে বসে থাকার কোনো মানে হয়? সারাক্ষণ বসে বসে কাটালে শরীর খারাপ করবে। আগুন চাইলে নিজেদের কেনা মালের থেকে মুনিয়া কে ড্রেস দিতে পারত, কিন্তু শালিকাকে প্রথম কোনো উপহার দিচ্ছে। এখন সেটা বাবার টাকায় কেনা উপহার হোক, আগুন তা চায় না। আগুন মমির জন্যও একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিল। মোম নিষেধ করেছিল কিন্তু আগুন শোনেনি। আগুন ভাই বোনকে কিছু লাগবে নাকি জিজ্ঞেস করলে তারা জানায় তাদের কিছু লাগবে না। আয়মান সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আনিকা কে দেখতে পেল। লাল রঙের টপস পরে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আয়মান যেন মেঘ না চাইতেন বৃষ্টি পেয়ে গেল। তুরন্ত পা চালিয়ে আনিকার কাছে পৌঁছে হাসি মুখে বলল, আনিকা, তুমি এখানে কি করছো? বুঝতে পেরেছি, আমার ভালোবাসার টানে রকেটের গতিতে ছুটে এসেছ। তুমি এখানে আসবে আমাকে একবার জানাতে পারতে। আজকে আমাদের প্রেমের পিকনিক হবে। তুমি কি পিৎজা খাবে নাকি স্যুপ? উদ্ধৃতি চিহ্ন। আনিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, পিৎজা তো সবসময়ই খাই। তুমি কি কিছু নতুন ভাবতে পারো না? উদ্ধৃতি চিহ্ন। আয়মান মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি পিৎজার আকারে হৃদয় তৈরি করেছি। সেটা খেও। উদ্ধৃতি চিহ্ন। আনিকা হাসতে হাসতে বলল, দূর, হৃদয়ের সাথে পিৎজার গন্ধ খুব একটা মিল নেই। উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ করেই আয়মান হাস্যকরভাবে কাঁচা গলায় গান গাইতে লাগল। আমার চড়ুই পাখির ডিম, তোরে লয়া ডেইলি দেখি ড্রিম। দুজনে চাইটটা খামু একটা মিমি আইসক্রিম। তোর বাপে মায়েরে সেটিং দিমু উইটা ব্যাপার না। আমি পুরা ঢাকার প্রেমিক পোলা কিন্তু ব্যাপার না। উদ্ধৃতি চিহ্ন। আনিকা প্রথমে বিস্মিত হয়ে গেলেও পরে সে হেসে ফেলল। ব্যগ্র গলায় বলল, তুমি তো গানের রাজা হরিদাস পাল, কিন্তু আজকে তুমি একটা নতুন প্রতিভা দেখাচ্ছ কাঁচা গায়কের। উদ্ধৃতি চিহ্ন। আয়মান সেসব কথায় কান দিল না। মোহনীয় কণ্ঠে জাদু ঢেলে বলে উঠল, আনিকা ডার্লিং, এত সুন্দর একটা গান গেয়ে শোনালাম, আমাকে পুরস্কার দিবে না? উদ্ধৃতি চিহ্ন। কি পুরস্কার দিব? উদ্ধৃতি চিহ্ন। আয়মান আনিকা কে দু হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে জানায়, তেমন কিছু না, জাস্ট একটা চুমু দিলেই হবে। উদ্ধৃতি চিহ্ন। আনিকা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, যা দুষ্টু। উদ্ধৃতি চিহ্ন। আনিকা কে লজ্জা পেতে দেখে আয়মান খুশি হল। এক হাতে ঘাড় চেপে ধরে চুমু খাওয়ার জন্য ঠোঁট জোড়া এগিয়ে নিল। মুহূর্তেই আয়মান গগনবিদারী চিৎকার দিয়ে বলে উঠল, আইয়ে মা আ। আয়মানের চিৎকার শুনে আগুন দ্রুত ছুটল দোতলায়। ময়ূরীয় ভাইয়ের সাথে এক প্রকার দৌড়ে চলে গেল। মুনিয়ার হাত ধরে মোমো ওদের পিছু পিছু চলল। আয়মান কে ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আগুন মানুষগুলোকে সরিয়ে আয়মানের কাছে গেল। আয়মান পায়ে হাত দিয়ে বসে আছে। নাকমুখ বিকৃত করে রেখেছে যেন সে বিশাল কোনো ব্যথা পেয়েছে। আগুন চিন্তিত ভঙ্গিতে শুধায়, পা ধরে বসে আছিস কেন? ব্যথা পেয়েছিস? উদ্ধৃতি চিহ্ন। আয়মান ক্ষীণ স্বরে জবাব দিল, হুম। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু কুচকে চওড়া গলায় বলল, ব্যথা পেয়েছিস কিভাবে? মেয়েদের মতো আবারও পা পিছলে পড়ে গিয়েছিলি? উদ্ধৃতি চিহ্ন। আয়মান পা ডলে আস্তে করে উঠে দাঁড়ায়। তর্জনী উঁচিয়ে রাগী গলায় বলল, এই বেয়াদব মেয়ে হিল জুতা দিয়ে আমার পায়ে আঘাত করেছে। উদ্ধৃতি চিহ্ন। আগুন তাকায়। লাল রঙের টপস পরা মোটাসোটা একটা মেয়ে বিরক্তিকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেজি গলায় বলে ওঠে, এই ছেলে, কাকে বেয়াদব বলছো? এত বড় দামড়া ছেলে অথচ ম্যানার জানে না। তুমি তো এই শপিং মলের মালিকের ছোট ছেলে, তাই না? মেয়েদের সাথে অসভ্যতামি করো, বিষয়টা তোমার বাবাকে জানাতে হবে দেখছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন মেয়েটিকে শান্ত কণ্ঠে শুধাল, কি হয়েছে আমাকে বলুন, আমি ওর বড় ভাই। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটি গমগমে গলায় বলল, জি, আপনাকেও চিনি। আপনার এই অসভ্য ভাই আনিকা আনিকা বলে আমাকে জড়িয়ে ধরেছিল, চুমুও খেতে চাচ্ছিল। কত বড় সাহস! ছাড়তে বললে ছাড়ছিলি না, সেজন্য না পেরে হিল জুতা দিয়ে পায়ে আঘাত করেছি। উদ্ধৃতি চিহ্ন। আগুন রাগী চোখে তাকায় আয়মানের দিকে। আয়মান কাচুমাচু হয়ে মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে তাকিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল, আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আমার ভাইয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি। ব্যাপারটা এখানেই শেষ করে দেন। আমি ওকে বলে দিব, ভবিষ্যতে আর এমন হবে না। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে হনহনিয়ে চলে গেল। আয়মান মাথা তুলে তাকাল।
মোমের দিকে নজর পড়তেই একটা মেকি হাসি দিল। বিনিময়ে মোমো কিঞ্চিত মুচকি হাসি উপহার দিল। আগুন আর কথা বাড়াল না। সবাইকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসল। গাড়িতে উঠে বসতে বসতে আয়মান বিড়বিড় করে বলল, তার মানে তখন ওই মেয়েটা আনিকা ডার্লিং ছিল না? মেয়েদের রূপে একজন ডাইনি ছিল? সবটাই আমার ভ্রম ছিল। আচ্ছা, ভ্রম ছিল আর যাই ছিল, এত তাড়াতাড়ি ভ্রমটা শেষ হয়ে গেল কেন? অ্যাটলিস্ট চুমুটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করত। ফাটা কপাল আমার। উদ্ধৃতি চিহ্ন। এদিক সেদিকে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে, প্রায় ইশারের সময়। আয়মান জানায়, ডিনার করে বাসায় যাবে। আগুন ওদের নিয়ে বর্ষর একটা রেস্টুরেন্টে প্রবেশ করল। সকলের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগল। খাবার আসতেই সকলে খাওয়া শুরু করল। খাবার খাওয়ার সময় মোমের পায়ে কারো পা লাগায় মোম ঝুঁকে টেবিলের নিচে উকি দিল। আগুনের পা দেখে মুখ কুঁচকে ফেলল। মাথা উঠিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের ভাবভঙ্গি স্বাভাবিক। মোম হতাশ হয়ে খাবারে মনোযোগ দিল। আগুন ঠোঁট টিপে হেসে পুনরায় একই কাজ করল। আয়মান খাবারের দিকে নজর রেখে ফিচেল গলায় বলল, আজ সিঙ্গেল বলে টেবিলের নিচে বউয়ের সাথে রোমাঞ্চ করতে পারি না। উদ্ধৃতি চিহ্ন। এ পর্যায়ে মোমের কাশি উঠে গেল। খাবার তালুতে উঠে গিয়েছে। আগুন তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। আয়মানের দিকে চেয়ে ধমকে বলল, কতদিন নিষেধ করেছি খাবার খাওয়ার সময় কথা বলবি না। কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আয়মান ঠোঁট উল্টে জবাব দিল, আজকাল সত্যি কথার ভাত নাই। হুহ। উদ্ধৃতি চিহ্ন। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। ডিনার করে সকলে বাসায় চলে যায়। ময়ূরী জানায়, কালকে তার স্পেশাল ক্লাস আছে। আয়মানেরও ভার্সিটি খোলা। অগত্যা আগুন একটা ট্যাক্সি গাড়ি ভাড়া করে ওদের গাড়িতে তুলে দিল। মুনিয়া যেতে চাচ্ছিল না, সে বোনের কাছে থাকবে। আগুন বলেছে থাকতে চাইলে থাকবে, সমস্যা নেই। একটা রুম তো ফাঁকা পড়েই থাকে। কিন্তু ময়ূরী তাকে বুঝিয়ে সাথে নিয়ে গিয়েছে। বলেছে গ্রামে যাওয়ার আগে ওর বাবা মা আরেকবার এসে মোমের সাথে দেখা করে যাবে। মুনিয়া মেনে নেয় তার কথা। মূলত গাড়িতে চড়তে মুনিয়ার বেশ ভালো লাগে। তাই ময়ূরীর সাথে ওই বাড়িতে ফিরে গেল। এতে আবার গাড়ি করে এখানে আসতে পারবে। বাসায় ফিরে আগুন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। মোম কে গলা উঁচিয়ে ডাকল। মোম কফি বানাতে পারবে? পারলে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যাও। উদ্ধৃতি চিহ্ন। মোম মৃদু আওয়াজে জবাব দিল, জি, কিছুক্ষণ অপেক্ষা করুন। উদ্ধৃতি চিহ্ন। মোম বারান্দা থেকে এসে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। চটজলদি কফি বানিয়ে রুমে আসল। আগুনের বেডরুমে দুজন একসাথে বসার মতো একটা সোফা আছে। সেখানেই বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মোম কফি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে মোড়া টেনে বসে চুল আঁচড়াতে লাগল। আগুন কফিতে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, পড়াশোনা কেমন চলছে? বাংলা প্রথম পত্র না সৃজনশীল পড়তে দিয়েছিলাম, পড়েছিলে? উদ্ধৃতি চিহ্ন। মোম চুল বিনুনি করতে করতে গোমরা মুখে উত্তর দিল, পড়ার সময় পায়নি। উদ্ধৃতি চিহ্ন। আগুন মৃদু ধমকে গমগমে গলায় বলল, কেন সময় পাওনি? রান্না করা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই। সারাক্ষণ তো বসেই থাকো। টিভি না দেখে একটু পড়াশোনা করলেও তো পারো। উদ্ধৃতি চিহ্ন। মোম তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু আওয়াজে বলল, রান্না করা ছাড়া কি আমার কোনো কাজ নেই? শুধু রান্না করলেই হয়? ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালাবাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ না বলে নিজের হাতে কাপড় কেচে ধুই। তাহলে সময় কোথায় পাব? উদ্ধৃতি চিহ্ন। আগুন অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাপরে, আপনি এত কাজ করেন? তা এত কাজ করতে কে বলেছে শুনি? কতবার বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসি, সে ঘরের কাজ করে দিবে, সাথে তোমার একজন সঙ্গীও হবে। কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তোত্তারামি করে কাজের লোক রাখতে নিষেধ করেছিলে। তুমি নাকি এই ছোট্ট সংসার একা হাতে সামলাতে পারবে। এখন এসব কথা বলছো কেন? উদ্ধৃতি চিহ্ন। মোমের মুখটা চুপসে গেল। আগুন একজন কাজের লোক ঠিক করেছিল, কিন্তু মোম কাজের লোক রাখতে রাজি হয়নি। আগুন টিভি এনে দেওয়ার পর থেকে মাঝে মাঝে নিউজ দেখত। একদিন নিউজে দেখেছিল কাজের মহিলার সাথে বাসার মালিকের অন্তরঙ্গতার মুহূর্ত। যদিও আগুন তেমন না, তবুও মোম কোনো রিস্ক নিতে চায়নি। এইসব টুকটাক কাজ মোমের জন্য কোনো ব্যাপার না।
বাড়িতে থাকতে এসব কাজ মোম করেছে, শুধু রান্নাটা একটু কম পারত। এখন তো নিত্যদিনের রান্নার কাজ মোটামুটি সবই পারে। রান্না তো কেবল একবার করে। এই অল্প কাজের তেমন চাপ নেই। কিন্তু পড়া পড়েনি বলে কাজের একটা অজুহাত দিল। মোম মিনমিন করে বলল, এখন থেকে নিয়মিত পড়াশোনা করব। পাক্কা। উদ্ধৃতি চিহ্ন। ল্যাপটপে নজর রেখে আগুন চওড়া গলায় বলল, রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসব। এমন ফেলঠুস মার্কা বউ আমার লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। ফুঁসে উঠল মোম। উঠে এসে কোমরে হাত দিয়ে আগুনের সামনে দাঁড়াল। আগুন ল্যাপটপ সাইডে রেখে ভ্রু কুঁচকে তাকায়। মোম কিছু না বলে হঠাৎ ধপ করে আগুনের কোলে বসে পড়ল। আগুন হকচকিয়ে যায়। অবাক হয়ে চেয়ে থাকে কিতকাল। চাউনি শিথিল করে শান্ত কণ্ঠে বলে, কাজ করছিলাম না। উদ্ধৃতি চিহ্ন। মোম নরম কণ্ঠে মুখ কালো করে জবাব দেয়, কোনো কাজ করা লাগবে না। এত কাজ করে কি হবে? কাকে খাওয়াবেন? আপনার বাবার তো টাকা পয়সার অভাব নেই। আপনার টাকা তাদের প্রয়োজন হবে না। তাহলে আর শুধু শুধু কাজ করে কি লাভ? উদ্ধৃতি চিহ্ন। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কোমলমতির দিকে। মুখটা কেমন থমথমে হয়ে আছে। ফর্সা মুখে রক্তিম আভা ছেয়ে রয়েছে। ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাচ্ছে। চিকন পাতলা অধর জোড়া মৃদু কেঁপে কেঁপে উঠছে। হাসি নেই সেথায়। বারবার শুষ্ক ঢোক গিলছে। সবকিছুই ভালো করে অবলোকন করল আগুন। না, অন্য সময়ের মতো এখন মোমের মুখশ্রী লজ্জায় নেতিয়ে পড়েনি, বরং এই নিষ্পাপ মুখশ্রীতে ফুটে উঠেছে চাপা অভিমান। আগুন দু হাতে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। মোম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আগুন মোমের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু দিল। শক্তপোক্ত এক হাত বাড়িয়ে মোমের মসৃণ গালে রাখল। মুচকি হেসে বলল, এত কাজ করছি বউ পালার জন্য। নিজের শক্তি সামর্থ্য থাকতে আমার বউ আমার বাবার টাকায় চলবে সেটা তো আমি হতে দিতে পারি না। তাই কাজ করা জরুরি। উদ্ধৃতি চিহ্ন। মোম কাতর গলায় বলল, তাহলে বললেন কেন? রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবেন? আমি এতটাও খারাপ স্টুডেন্ট না। সবসময়ই ভালো রেজাল্ট করেছি। ক্লাসে হয়তো ফার্স্ট গার্ল ছিলাম না, তবে লাস্ট গার্লও হইনি। রোল নাম্বার 2-3-এর মধ্যে থাকত। আপনি জানেন, বর্তমানে 10ম শ্রেণীতে আমার রোল 2। উদ্ধৃতি চিহ্ন। আমি তো মজা করে বলেছি। তুমি রাগ করছো কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম ছলছল চোখে চেয়ে বলল, মজা করেও কখনো আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলবেন না। দেখা গেল হয়তো সত্যি সত্যি একদিন আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছি। তখন হাজার চেষ্টা করেও আমাকে ফিরে পাবেন না। উদ্ধৃতি চিহ্ন। আগুন সজোরে ধমক মারল। সেই ধমকে মোমের ক্ষুদ্র শরীরে কাঁপন ধরায়। আগুন দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলল, সামান্য একটা কথায় তুমি এত আকাশকুসুম ভেবে বসে আছো কেন? অযথা বেশি কথা আমার পছন্দ না মোম। উদ্ধৃতি চিহ্ন। মোম জবাব দেয় না। মুখ গোমরা করে আগুনের কোল থেকে উঠে পড়তে চায়, কিন্তু আগুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আজকে অভিমান করে ছোটার জন্য ছটফট করল না। করলেও বেশি সুবিধা হবে না। আগুনের শক্তির সাথে পারবে না সে। শুধু শুধু নিজের শক্তি খরচ করে লাভ নেই। অগত্যা আগুনের কোলে ঘাপটি মেরে বসেই চুপ করে রইল। আগুন মোমের কপালে ঠোঁট ছোঁয়ায়। গালে গাল ঘষে শান্ত কণ্ঠে বলল, আর কখনো ওই কথা বলবো না। আর অভিমান করে থেকো না। ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। মোম এবারেও নিশ্চুপ থাকল। মোমের থুতনিতে আলতো কামড় দিয়ে আগুন একই ভঙ্গিতে বলল, উত্তর দেও। বললাম তো আর বলবো না। উদ্ধৃতি চিহ্ন। মোম জবাব দিল না। আগুন পড়েছে মহাজালায়। বউ যদি কথায় কথায় এমন পটকা মাছের মতো ফুলে থাকে, তাহলে কি করে হবে? মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর অভ্যাস আগুনের নেই। এক হাতে মোমের ঘাড় চেপে ধরে মুখটা একদম আগুনের মুখের কাছে নিয়ে আসল। গালে ঠোঁট বুলিয়ে হিসহিসিয়ে বলল, এত অভিমান ভালো না মোম। বলেছি তো আর এমন কথা বলবো না। উদ্ধৃতি চিহ্ন। মোম শান্ত চোখে তাকায়। মাথা নেড়ে বুঝালো, ঠিক আছে। মুখে কিছু বলল না। আগুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোমের গলায় চুম্বন করে শক্ত করে জড়িয়ে রাখল। মোম ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। গরমের সকাল বিশেষ একটি সৌন্দর্যে ভরা থাকে, যেখানে প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জীবন ধরা দেয়। সারা রাতের শান্তির পর সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন চারপাশে এক ভিন্ন ধরনের উজ্জ্বলতা দেখা যায়। জনপ্রাণী নিজ নিজ আবাসস্থল থেকে বেরিয়ে নিজেদের নিত্যনৈমিত্তিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে।
প্রকৃতির নিয়মের এই কালচক্র বহমান মানুষ থেকে পশুপাখি পর্যন্ত। আগুনের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে। মোমের বাবা মা, বোন নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে আগুনের ফ্ল্যাটে এসে মোমের সাথে দেখা করে গিয়েছেন। মোমের বাবার গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন হয়নি। রাশেদ তাদের বাড়ির গাড়ি করেই মোমের বাবা মা, বোনকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আগুন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পরে নেয়। গায়ে পারফিউম দিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। ফুল হাতার শার্ট কনুই পর্যন্ত গোটাতে গোটাতে রান্নাঘরে ঢুকে পড়ল। মোম ব্রেকফাস্ট বানাচ্ছে। আগুন গিয়ে মোমকে পেছনে থেকে জড়িয়ে ধরল। শক্তপোক্ত হাত দুটি মোমের পেটে বিচরণ করছে। মোম চমকে ওঠে। পরিচিত পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই বুঝতে পারল এটা তার মাস্টার মশাই। মোম কিঞ্চিত রাগী লুক নিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের কোনো ভ্রুক্ষেপ হল না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আগুনের উষ্ণ গরম নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে, এতে মোমের শরীর মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। মোম মিহি কণ্ঠে বলল, দূরে সরুন। উদ্ধৃতি চিহ্ন। না, উদ্ধৃতি চিহ্ন। দেখছেন না, কাজ করছি। উদ্ধৃতি চিহ্ন। করো কাজ। আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করেছি? উদ্ধৃতি চিহ্ন। এভাবে ঝাপটে ধরে থাকলে কাজ করব কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। সেটা তোমার ব্যাপার। উদ্ধৃতি চিহ্ন। কলেজের জন্য দেরি হচ্ছে না? যান গিয়ে ডাইনিং টেবিলে বসুন। আমি নাস্তা নিয়ে আসছি। উদ্ধৃতি চিহ্ন। যাব না, এখানে এভাবেই থাকব। উদ্ধৃতি চিহ্ন। মোম লম্বা শ্বাস টানল। আর কিছু বলল না। বলেও লাভ নেই। আগুন যখন বলেছে যাবে না, তার মানে যাবেই না। ব্রেকফাস্ট বানিয়ে হাতের টুকটাক কাজ করা পর্যন্ত পুরো সময়টা আগুন এভাবেই মোমকে জড়িয়ে ধরেছিল। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি, মেয়েটাকে জ্বালিয়েছে প্রচুর। কখনো কাঁধে ঠোঁট চেপে ধরছে, কখনো কানে ফু দিচ্ছে, কখনো গালে চুমু খাচ্ছে। আগুনের এসব দুষ্টু মিষ্টি উৎপীড়ন সহ্য করে মোম তার হাতের কাজ সম্পন্ন করল। ব্রেকফাস্ট করে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। মোম ওড়নায় ভেজা হাত মুছে ড্রয়িং রুমে আসে। ভ্রু কুচকে চেয়ে থাকে আগুনের দিকে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে আগুনের পাশে বসল। আগুন মোমকে এক পলক দেখে টিভিতে মনোনিবেশ করল। দুশ্চিন্তায় মোমের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। সাবলীলভাবে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করল, কলেজে যাবেন না? উদ্ধৃতি চিহ্ন। আগুনের ভরাট স্বর, যাব। উদ্ধৃতি চিহ্ন। বসে আছেন যে? উদ্ধৃতি চিহ্ন। আগুন তাকায়। চাউনি শিথিল, মুখবিবর স্বাভাবিক। শান্ত কণ্ঠে বলল, তোমার সকল কাজ কমপ্লিট? উদ্ধৃতি চিহ্ন। জি, কিছুক্ষণ পর দুপুরের রান্নার জন্য জোগাড় আত্তি করব। উদ্ধৃতি চিহ্ন। আজ রান্না করতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। মোম অবাক হয়ে জানতে চাইল, কেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন উঠে মোমের হাত ধরে বেডরুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আশানুর ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওর বউ আফিফা তোমাকে দেখতে চেয়েছে। ব্যস্ততায় টেস্টের রিপোর্টগুলো আনতে যেতে পারিনি আর আশানুর নিজেও দিয়ে যেতে পারেনি। তাছাড়া তোমার বাবা মা যাওয়ার পর থেকে কেমন মনমরা হয়ে থাকো। একটু ঘুরে আসলে ভালো লাগবে। উদ্ধৃতি চিহ্ন। মোম চনমনে কণ্ঠে সুধাল, দাওয়াত তো দুপুরের জন্য। এখন গিয়ে কি করব? আপনি কি আমার সাথে থাকবেন? কলেজে যাবেন না? উদ্ধৃতি চিহ্ন। যাব না কেন? তোমাকে ওদের বাসায় দিয়ে আমি কলেজে চলে যাব। কলেজ থেকে ডিরেক্টলি আশানুরের বাসায় যাব। আর দাওয়াত শুধু দুপুরের জন্য না। আশানুর বলেছে সকাল সকাল চলে যেতে। আজকে ওদের বাসায় থাকতেও বলেছে। উদ্ধৃতি চিহ্ন। থাকবেন? উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি মনে হয় তোমার? উদ্ধৃতি চিহ্ন। বিনিময়ে মোম মৃদু হাসল। আগুন শপিংমল থেকে আনা শাড়িটা মোমের হাতে তুলে দিল। নিরেট স্বরে বলল, এই শাড়িটা পরো। উদ্ধৃতি চিহ্ন। মোম শাড়িটা হাতে নিয়ে সুধাল, আপনার কলেজের দেরি হয়ে যাবে না? উদ্ধৃতি চিহ্ন। ফার্স্ট ক্লাস 11টা বাজে। প্রবলেম নেই, তুমি দ্রুত রেডি হও। উদ্ধৃতি চিহ্ন। মোম আর কথা বাড়াল না। শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়িটা কোনোরকম গায়ের সাথে প্যাঁচিয়ে বেরিয়ে এসেছে। আগুন ভ্রু কুচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো এখন শাড়ি পরতে পারো, তাহলে এভাবে পরেছ কেন? উদ্ধৃতি চিহ্ন। মোম গোমরা মুখে উত্তর দিল,
ওয়াশরুমে ঠিকভাবে শাড়ি পরতে পারছিলাম না। ফ্লোরে পানি থাকায় শাড়ি ভিজে যাচ্ছিল। স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। উদ্ধৃতি চিহ্ন। তাড়াতাড়ি রেডি হও। উদ্ধৃতি চিহ্ন। মোম আমতা আমতা করে বলল, আপনি রুম থেকে চলে যান। উদ্ধৃতি চিহ্ন। আগুন ভ্রু যুগল কুচকে চওড়া গলায় জিজ্ঞেস করল, আমি থাকলে কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারব না। উদ্ধৃতি চিহ্ন। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মোমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে চোয়াল চেপে ধরল। চোখে চোখ রেখে গমগমে গলায় বলে উঠল, তোমার সবকিছুই আমার দেখা শেষ। নতুন করে দেখার মতো কিছুই নেই। ঢং না করে দ্রুত রেডি হও। লেট হচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন। বাক্য শেষ করে মোমকে ছেড়ে দিল। আগুনের লাগামহীন কথায় মোম লজ্জায় কুঁকড়ে গেল। গাল ফুলিয়ে আগুনের সামনে তৈরি হতে লাগল। আগুন আর চোখে মোমের দিকে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নায় মোমের মুখশ্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগুনের চোখ আটকে যায় মোমের উন্মুক্ত পেটে। ধবধবে ফর্সা মসৃণ পেট আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নজর ফেরানো বড় কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিষিদ্ধ ইচ্ছাগুলো করা নাড়তে শুরু করেছে ঝড়ের গতিতে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। মোমের চাউনিতে আগুন অস্বস্তিতে পড়ে যায়। চটজলদি নজর ফিরিয়ে নেয়। মোম শাড়ি পরে চুলগুলো খোপা করে নিল। সম্পূর্ণ তৈরি হয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমকে এক পলক দেখে হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। লাউ শাকপাতা হাতে করে বাড়িতে প্রবেশ করতেই আনিকার চোখ ছানবড়া হয়ে গেল। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। আনিকার বাবা আয়মানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আনিকার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শিরা উপশিরায় রাগ যেন তরতর করে বেড়ে চলেছে। শাকপাতা রান্নাঘরে রেখে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় তাদের নিকট। কোমরে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন? উদ্ধৃতি চিহ্ন। আয়মান যেন ওর কথা শুনতে পেল না। আনিকার দিকে তাকালো না পর্যন্ত। আনিকার গা জ্বলে উঠল। আনিকার রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আনিকার বাবা উচ্ছ্বসিত হয়ে শান্ত কণ্ঠে মেয়েকে বললেন, ছেলেটাকে চিনতে পারছিস? তুই নাকি ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলি? আমি জানি তো, আমার মেয়ে পরোপকারী মানুষ। ছেলেটা কত ভদ্র। কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে এসেছে। আজকাল উপকার করলে জন মনে রাখে। ছেলেটা ভারী মিষ্টি। উদ্ধৃতি চিহ্ন। আনিকা বিড়বিড় করে বলল, মিষ্টি না, হাড়বজ্জাত। উদ্ধৃতি চিহ্ন। আয়মান মুচকি হেসে বলল, আমি তো আর অকৃতজ্ঞ না, সহজে কোনো কিছু ভুলি না। যাকগে, আপনাকে যেটা বলালম আশা করি মনে রাখবেন। ভুলে যাবেন না কিন্তু। আনিকার বাবা সানাউল্লাহ ভরসা স্বরূপ বলে উঠলেন, মনে থাকবে বাবা। এমন সোনার টুকরো ছেলের কথা কেউ ভুলে যায়? উদ্ধৃতি চিহ্ন। আয়মান ঠোঁট কামড়ে হাসে। সানাউল্লাহর গাল টিপে দিয়ে বলল, সেজন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে। উদ্ধৃতি চিহ্ন। সানাউল্লাহ থমথমে খায়। রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার গার্লফ্রেন্ড না যে গাল টিপাটিপি করবে। পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবে। উদ্ধৃতি চিহ্ন। আয়মান জিভ কাটল। মেকি হেসে বলল, জি, আচ্ছা, আমি এখন আসি আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সময় পেলে আবার এসো। উদ্ধৃতি চিহ্ন। আয়মান আনিকার দিকে চেয়ে দুষ্টু হেসে জানায়, তা তো অবশ্যই। একমাত্র মেয়ের হবু জামাই বলে কথা। আমি আসব না তো কে আসবে? উদ্ধৃতি চিহ্ন। বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আনিকা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে। নাকের পাটাতন ফুলিয়ে চেঁচিয়ে বলে ওঠে, বাবা, ওই ছেলেটার ওইসব ফালতু কথা শুনে তুমি ওকে কিছু বললে না কেন? উদ্ধৃতি চিহ্ন। সানাউল্লাহ ভাবলেশীন ভাবে জবাব দিল, কি বলবো? ভুল কি বলেছে ছেলেটা? তোরা দুজন দুজনকে পছন্দ করিস, আমাকে বললে আমি কি তোদের সম্পর্কে হস্তক্ষেপ করতাম? আমি ওইসব বাবাদের মতো না। মেয়ের ইচ্ছার মূল্য আমার কাছে সবার আগে। তবে আমার রাগ হচ্ছে তোর উপর। তুই ছেলেটাকে ভালোবাসিস সে কথা আমাকে কেন বললি না? ওই ছেলে কেন বলল? আমাকে জানাতে ভয় পাচ্ছিলি? যদি তোদের সম্পর্ক মেনে না নেই সেজন্য? উদ্ধৃতি চিহ্ন। আনিকা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে ও রক্ষীকোটর ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে। ও আয়মান কে পছন্দ করে, ভালোবাসে, কবে থেকে? আনিকা সময় নষ্ট করল না। চঞ্চল পায়ে ঝড়ের গতিতে ছুটে চলল। আয়মান ওদের বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছে।
আনিকা দৌড়ে আয়মানের সামনে গিয়ে দাঁড়ায়। আয়মান থেমে যায়, মুখে তার ক্রূর হাসি। আনিকা রেগে বলে উঠল, আপনি আমার বাবাকে ওসব আজেবাজে কথা বলেছেন কেন? কি কানপড়া দিয়ে বশীভূত করলেন তাকে? উদ্ধৃতি চিহ্ন। আয়মান গা ছাড়া ভাব নিয়ে বলল, কোথায়, কি বলেছি? কিছু তো বলিনি। উদ্ধৃতি চিহ্ন। আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এসব কথা কেন বলেছেন? যেটা সম্পূর্ণ মিথ্যা। উদ্ধৃতি চিহ্ন। আয়মান জবাব দিল না। আনিকা পুনরায় বলল, আপনি জানেন, আপনার এই মিথ্যার জন্য আমি বাবার কাছে ছোট হয়ে গিয়েছি। আমার বাবার চোখে একরাশ হতাশা দেখেছি আমার প্রতি। সেটা শুধু আপনার জন্য। আপনি আমার নামে কেস করতে চাইলে করতে পারেন। এখানে আর আসবেন না। কেন এসেছেন এখানে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার থেকে দূরে থাকবেন, নয়তো এর ফলাফল খুব খারাপ হবে। উদ্ধৃতি চিহ্ন। আয়মান শান্ত কণ্ঠে বলল, প্রথমত, তোমার বাবার কাছে তুমি ছোট হওনি। তিনি তোমার উপর কিঞ্চিত অভিমান প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, তোমার থেকে দূরে থাকা সম্ভব না, উল্টো কাছে আনার দ্রুত ব্যবস্থা করছি। অপেক্ষা করো। উদ্ধৃতি চিহ্ন। আনিকা তেজি গলায় শুধায়, কি করবেন আপনি? উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করলে এবার মাথা দুভাগ করে ফেলব। উদ্ধৃতি চিহ্ন। আয়মান কিঞ্চিত ঝুঁকে আনিকার কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে বলে, তাহলে ট্রিটমেন্ট তোমার হাতেই করব। মাথা ফাটানো তো শুধু বাহানা। বুঝি না আমি? সত্যি বলতে তুমি আমার রূপ দেখে হিংসায় জলে পুড়ে মরো, সেজন্য অজুহাত দিয়ে যখন তখন আমাকে ছুতে চাও। উদ্ধৃতি চিহ্ন। বলেই লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাতে মুখ ঢেকে ফেলল। আনিকা রাগী লুক নিয়ে তাকায়। আয়মান ঠোঁট কামড়ে হাসে, গা দুলিয়ে হেঁটে চলে যায়। আশানুরের বাড়িতে কে রেখে আগুন কলেজে চলে গিয়েছিল। আশানুরের বাবা মা বাড়িতে নেই। বাড়িতে শুধু আফিফা ও আশানুর ছিল। ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আগুন নিশ্চিন্তে কলেজে চলে যায়। ইতোমধ্যে আফিফার সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। কে ছোট বোনের মতো স্নেহ করে। আফিফা রান্না করছে আর তার পাশে দাঁড়িয়ে হেল্প করছে। লম্বা নিঃশ্বাস টেনে চনমনে কণ্ঠে বলল, কোরমার দারুণ ঘ্রাণ বেরিয়ে আপু, না জানি খেতে কত মজা হবে। উদ্ধৃতি চিহ্ন। আফিফা মুচকি হেসে বলে, কোরমা খেতে পছন্দ করো? উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। একটা কথা জিজ্ঞেস করব? উদ্ধৃতি চিহ্ন। জি, অবশ্যই। উদ্ধৃতি চিহ্ন। আফিফা চুলা বন্ধ করে দেয়। কোরমা ঢাকনা দিয়ে ঢেকে কে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আশানুর ড্রয়িং রুমে বসে হসপিটালের গুরুত্বপূর্ণ কিছু ফাইল চেক করছে। আফিফা কে নিয়ে বেডরুমে চলে আসে। কে বসতে বলে ঝটপট গোসল করতে চলে যায়। গোসল শেষে মোমের পাশে বসল। মৃদু আওয়াজে বলে ওঠে, আপু, তখন কি যেন জানতে চাচ্ছিলেন? উদ্ধৃতি চিহ্ন। বলছি। উদ্ধৃতি চিহ্ন। আফিফা ভালো করে মোমের মুখশ্রী অবলোকন করল। মেয়েটার চোখে মুখে জানতে চাওয়ার উদ্বেগ। বারবার ঢোক গিলছে আর পলক ঝাপটাচ্ছে। মোমের উদ্বেগ দেখে আফিফা ঠোঁট এলিয়ে হাসল। তার হাসির কারণ বুঝতে পারল না। আফিফা মোমের থুতনিতে হাত রেখে জিজ্ঞেস করল, আরে, রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? উদ্ধৃতি চিহ্ন। জিহ্বার সাহায্যে ঠোঁট ভিজিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন। উদ্ধৃতি চিহ্ন। আফিফা সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইল, আগুনের সাথে তোমার সবকিছু ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। বুঝতে না পেরে প্রশ্ন করল, জি, কিসের কথা বলছেন? উদ্ধৃতি চিহ্ন। না মানে, তুমি তো খুব ছোট। সংসারের হালচাল বুঝতে পারছ কি না? আগুনের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক কেমন, সেটাই জানতে চাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। ছোট করে উত্তর দিল, জি, সব ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। মোমের ঘাড়ের দিকে নজর পড়তেই আফিফা মোমের কথার মাহাত্ম্য বুঝতে পারল। মোমের গালে হাত রেখে মুচকি হেসে বলল, সুখে থেকো তোমরা। আগুন খুব ভালো ছেলে। হাই স্কুল লাইফ থেকে পরিচয় ওর সাথে। একটু উগ্রমেজাজি, তবে মনটা স্বচ্ছ পানির মতো। ওর মন জুগিয়ে চলতে পারলে তোমাকে আকাশ সমান ভালোবাসায় মুড়িয়ে রাখবে। উদ্ধৃতি চিহ্ন। মনোযোগ সহকারে শুনল। আফিফা পুনরায় বলল, যত দ্রুত সম্ভব বাচ্চা নিয়ে নিও। অনেক সময় দেখা যায় বয়সের দরুন কনসিভ করতে সমস্যা দেখা দেয়। আমাকে দেখো, বিয়ের 2 বছরের বেশি হয়ে গিয়েছে অথচ একটা সন্তান দিতে পারছি না। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাটা হতাশ কণ্ঠে বলল,
আফিফার কথায় মোমের লজ্জা লাগছে, তবে তার একটা সন্তানের জন্য হাহাকার শুনে মনটা খারাপ হয়ে গেল। মোম সহসা আফিফা কে জড়িয়ে ধরল, ভরসা স্বরূপ বাক্য আওড়ায়, হতাশ হবেন না আপু, সব ঠিক হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আফিফা নিজেও মোম কে আগলে নিল। স্মিথ হেসে বলল, আমি যা বলেছি সেটা কিন্তু আগুন কে বলো না, শুনলে ও ভীষণ রাগ করবে। আর দ্রুত বলেছি বলে এখনই বাচ্চা নিতে বলিনি, বছর ঘুরুক তারপর। উদ্ধৃতি চিহ্ন। মোম লাজুক হাসল। দুপুরে আগুন আসার পর সবাই একসাথে খাবার খেল। লাঞ্চ করে ড্রয়িং রুমে বসে আছে চারজন। কিছু একটা মনে পড়তেই থমথমে মুখে আশানুর উঠে যায়। বেডরুমে গিয়ে আগুনের টেস্টের রিপোর্ট এনে আগুনের হাতে দিল। মোম ঝট করে রিপোর্টটা ছিনিয়ে নিল। আশানুর ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আগুন ঠোঁট কামড়ে হাসে। আফিফা সুধাল, কার রিপোর্ট এটা? উদ্ধৃতি চিহ্ন। আশানুর ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, আগুনের। ওর জ্বর আসার পর একদিন আমার হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়েছিল, সময় স্বল্পতার জন্য দেওয়া হয়নি। উদ্ধৃতি চিহ্ন। মোম চিন্তিত ভঙ্গিতে উদ্বেগ নিয়ে জানতে চাইল, ভাইয়া রিপোর্টে কি এসেছে? সব ঠিক আছে তো? উদ্ধৃতি চিহ্ন। আশানুর চুপ থাকল কিৎপরিমাণ, মুখে গাম্ভীর্য ভাব ফুটে উঠল। মুহূর্তে মোমের চিন্তা বাড়ল। আগুন ধারাম করে আশানুরের পিঠে মারল। বর্ষর ধমক দিয়ে গমগমে গলায় বলল, আমার বাচ্চা বউকে টেনশন দিয়ে তোর কি লাভ? বলে দে, রিপোর্ট সব পজিটিভ। দেখ কেমন চাতক পাখির মতো তোর একটা ছোট্ট উত্তরের আশায় তাকিয়ে আছে। উদ্ধৃতি চিহ্ন। আশানুর ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। তার মুখের ভাবভঙ্গি নিষ্প্রাণ, হতাশা আর অসহায়ের ন্যায় আগুনের দিকে তাকাল। দীর্ঘশ্বাস ছেড়ে নিষ্প্রভ গলায় বলে, আমি এখন যেটা বলতে চাচ্ছি, আশা করি স্বাভাবিকভাবে সবটা মেনে নিবি। আর মোম জানো তো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কি কিভাবে মারা যাব কেউ জানি না। আমার মনে হয় সবটা পরিষ্কার করে বলা উচিত। মোম তুমি ধৈর্য সহকারে শান্ত হয়ে আমার কথা শুনবে, ওকে? উদ্ধৃতি চিহ্ন। মোমের চোখে পানি চলে এলো। অজানা আশঙ্কায় বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। মস্তিষ্কের গোত্রে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কয়েকদিন আগে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। মোম জোরে জোরে শ্বাস টানছে। এ পর্যায়ে বদলে গেল আগুনের অভিব্যক্তি। এতক্ষণের হাসিটা ধপাস করে নিভে গেল। বিস্ফোরিত নয়নে সিরিয়াস হয়ে তাকায় আশানুরের দিকে। প্রকট চক্ষু জোড়া উঠে আসে ললাটে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় সে। শান্ত কণ্ঠে সুধাল, রিপোর্ট কি এসেছে? তুই বল, যেটাই আসুক আমি শুনতে প্রস্তুত। উদ্ধৃতি চিহ্ন। আশানুর মনমরা কণ্ঠে বলে ওঠে, কিভাবে যে বলি, আমি ভাবিনি রিপোর্টে এমন কিছু আসতে পারে। উদ্ধৃতি চিহ্ন। আগুন অধৈর্য সহিত আবার বলল, হেয়ালি করিস না, বল। উদ্ধৃতি চিহ্ন। আশানুর মোমের দিকে তাকায়। মেয়েটার অক্ষিকুটরে পানি টলমল করছে। এই তো এক্ষুনি গড়িয়ে পড়ল বলে। রক্ত জবার মতো পাতলা অধর জোড়া কেমন শুষ্ক দেখাচ্ছে। আশানুর তপ্ত নিঃশ্বাস ফেলল। আফিফা চিন্তিত সমেত বিরক্তিকর কণ্ঠে বলল, কি হলো আশানুর, তুমি চুপ করে আছো কেন? তোমার নীরবতা কারো কোমল হৃদয়ে আঘাত হানছে। তুমি কি সেটা বুঝতে পারছ না? উদ্ধৃতি চিহ্ন। মুহূর্তে কারো চিকন কণ্ঠে আর্তনাদ শুনে সেদিকে দৃষ্টি তাক করল তিনজন। মোম মৃদু আওয়াজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতঙ্কিত গলায় কেঁদে কেঁদে বলে উঠল, ওনার কি কোনো বড় অসুখ হয়েছে? বলুন না ভাইয়া, কিছুদিন আগে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। সেটা আবার সত্যি হয়ে যাবে না তো? চুপ করে থাকবেন না, দয়া করে সবটা বলুন। উদ্ধৃতি চিহ্ন। মোমের কান্নায় আগুনের মস্তিষ্ক অচল হয়ে গেল। তড়িৎ বেগে উঠে ওদের সামনেই মোম কে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আগুনের বুকটা কেমন ধরাস ধরাস করছে। আশানুর পুনরায় মুখভঙ্গি বদলে হাততালি দিয়ে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে আফিফার গায়ের উপর ঢলে পড়ল। আফিফা বিরক্ত হয়ে দূরে সরে গেল। আগুন ভ্রু কুঁচকে তাকায়। আশানুর অধরের হাসি বজায় রেখে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, আলহামদুলিল্লাহ, সকল রিপোর্ট পজিটিভ। আগুন একদম পারফেক্ট আছে। আবহাওয়ার পরিবর্তনে হয়তো জ্বর এসেছিল। উদ্ধৃতি চিহ্ন। মোম কবুতরের ছানার মতো আগুনের বুক থেকে মুখ তুলে উকি দিল। আগুন ঠিক আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আগুনের বুকের সঙ্গে মিশে এখনও ফুপিয়ে যাচ্ছে মেয়েটা।
আগুন মোমের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছে দিয়ে চোয়াল শক্ত করে আশানুরের দিকে এগিয়ে যায়। আশানুর জানে এখন আগুন ওর চেহারার গঠন বদলে দিবে, তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগুন মুষ্টিবদ্ধ করে দরজায় আঘাত করছে, দাঁতে দাঁত চেপে বলল, পালাচ্ছিস কেন? বেরিয়ে আয় বলছি। সাদে কি আর তোকে ছাগল বলি? তোর সাহস কত বড় আমার বউ কে কাদাস? উদ্ধৃতি চিহ্ন। দরজা বন্ধর্ত অবস্থায় আশানুর চিৎকার করে জবাব দেয়, রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তোর পিচ্ছি বউ তোকে কতটা ভালোবাসে। উদ্ধৃতি চিহ্ন। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে এমন জঘন্য পরিস্থিতি বানিয়ে বলবি? তোর ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই। ডাক্তার মানুষকে টেনশন ফ্রি করে আর তুই উল্টো টেনশন দিস। কতক্ষণ লুকিয়ে বসে থাকবি? একবার হাতের কাছে পাই তখন মজা করার স্বাদ হারে হারে টের পাবি। অন্য কিছু বা অন্য কাউকে নিয়ে মজা করলে কিছু বলতাম না, হাসি মুখে মেনে নিতাম, কিন্তু তুই আমার কোমলমতিকে নিয়ে এত জঘন্য একটা মজা করলি। তোর কারণে আমার বউয়ের চোখ দিয়ে যে অশ্রুকণা পড়েছে তার মূল্য তো তোকে দিতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। আশানুর অসহায় গলায় বলে উঠল, ভাই, এবারের মতো মাফ করে দে প্লিজ, আর কখনো এমন করব না, প্রমিস। উদ্ধৃতি চিহ্ন। আগুন কিছু বলল না, গটগট করে ড্রয়িং রুমে চলে গেল। আফিফা স্নেহময় হাত বুলিয়ে দিচ্ছে মোমকে। আগুন মোমকে এক হাতে জড়িয়ে ধরে আফিফার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসল। আগুন ঠিক করল মোমকে নিয়ে এখন বাসায় ফিরবে না, আশেপাশে কিছুক্ষণ ঘুরবে। 4 চাকা আলা গাড়ি নিস্তেজ হয়ে দাঁড়িয়ে, সময়টা বিকাল 4টার কাছাকাছি। স্থির গাড়িটার ভেতর আগুনের কোলে বসে বুকের সঙ্গে লেপ্টে আছে মোম। মেয়েটির মুখবিবর ভার হয়ে আছে, লতানো শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুনের কাঁধের শার্টের অংশ খামচে ধরে আছে। আগুনের মুখভঙ্গি স্বাভাবিক, গরম লাগছে ওর। হাত বাড়িয়ে শার্টের বুকের কাছের দুটো বোতাম খুলে দিল। ওদের গাড়িকে পেছনে ফেলে কতশত গাড়ি হাওয়ার বেগে নিজ গন্তব্যে প্রস্থান করছে। মোম কাচের ছোট্ট জানালা দিয়ে সেসব কিছু অবলোকন করল। দুজনের মধ্যে পিনপিন নীরবতা বিরাজমান। মৌনতার ইতি টেনে আগুনের শান্ত কণ্ঠ ভেসে আসে, ভাবছি এখন বাসায় ফিরব না, বেরিয়েছি যখন আরেকটু চারপাশে ঘুরব। তুমি কি বলো? উদ্ধৃতি চিহ্ন। মোম নিরুত্তর। আগুনের বুকে মুখ ঘষল। আগুন হতাশ হল, হাতের অঞ্জলিপুটে মোমের মুখশ্রী তুলে নিল। যত্ন নিয়ে মোমের কপালে চুমু এঁটে দিল। মোমের নেত্র যুগল ছলছল করে উঠল। বেহা চক্ষু পানি কণার তরস হইল না, টুপ করে গড়িয়ে পড়ল। ঠাঁই পেল মোমের কিঞ্চিত রক্তাভাব ফর্সা গালে। মোমের এই লুকটা আগুনের কাছে দেখতে কি মিষ্টি লাগছে। টুপ করে কামড় বসাল মোমের লাল হয়ে যাওয়া উঁচু নাকে। হাত দিয়ে চোখের জল মুছল না, পুরুষালী ঠোঁট জোড়া ছুঁয়ে গেল সেথায়। আজ মোম লজ্জায় আগুনের বুকে মুখ লুকাল না, স্থির হয়ে বসে। আগুনের বুঝি তা সহ্য হয়? মোমের খোপা করা চুলগুলো খুলে দিল অবলীলায়। মোম চকিতে তাকালো স্বামীর আদলে। আগুন মুখ ডুবিয়ে দিল মোমের ঘাড়ে। কোমরে থাকা হাতের বন্ধন দৃঢ়। মোমের বক্ষস্থল কেঁপে ওঠে, পেলব হাত চলে যায় আগুনের সিল্কি চুলে। মুহূর্তে মৃদু আর্তনাদ করে উঠল মেয়েটা। আগুন তার সূক্ষ্ম তাদের জোর প্রয়োগ করল মোমের ঘাড়ের নরম চামড়ায়। মোমের ব্যথাতুর আওয়াজে কামড়ের জায়গায় আলতো চুমু দিয়ে ছেড়ে দিল। লম্বা চুলে মুখ ডুবিয়ে সেটার ঘ্রাণ লুফে নিল। নজরে নজর মেলাল, সময় ব্যয় করল না। হুট করে আঁকড়ে ধরল বউয়ের কোমল ওষ্ঠদ্বয়। গাঢ় করে চুম্বন করল সেথায়। মোম ভারী কি নিঃশ্বাস ছাড়ল। আগুন শীতল গলায় বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। আশানুর সবসময়ই এরকম দুষ্টুমি করত, তবে ভাবতে পারিনি এমন সিরিয়াস বিষয়ে ছাগলটা মজা নিবে। উদ্ধৃতি চিহ্ন। মোম নাক টেনে সরল গলায় বলে ওঠে, জানেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেউ একজন আমাদের আলাদা করে দিতে চাচ্ছে আর সে তার কাজে সফল হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আগুন মোমের থুতনিতে চুমু খেল, শক্ত করে জড়িয়ে ধরে নিরেট স্বরে বলল, ভয় পেও না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। যতদিন বেঁচে থাকব আগুনের বুকে শুধু মোম থাকবে। মরার পরও এই বুক জমিনে শুধু তোমার নামটা খোদাই করা থাকবে। উদ্ধৃতি চিহ্ন। মোম সন্তুষ্টির হাসি হাসল। এই প্রথম নিজ ইচ্ছায় আগুনের উন্মুক্ত বুকে নিজের নরম অধর ছুঁয়ে দিল। আগুন ঠোঁট কামড়ে হাসে, মোমের মাথায় চুমু দিয়ে
তাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল। অন্য হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে লাগল। চলবে।